মেন বলতে আর একজন না, ওরা দুইজন। মানে এরা কি একসাথে। কারো আন্ডারে কাজ করে এরকম? হ্যাঁ, দুইজন। মানে তুমি এতগুলা টাকা ওদেরকে দিছো, ওরা প্রমাণ রাখতে প্রমাণ দিবে না? রাখতে দিবে না। ধরেন আপনি টাকা দিতে যে একটা ভিডিও করলেন বা ছবি তুললেন, না, হবে না। দরজা খুললে দেখা যায় যে এটা রুম, দরজা আটকাইলে অন্ধকার, কবরের মতো আর কি বলতে গেলে। শেখ হাসিনার নাকি আয়নাঘর, ওইটার সাথে তুলনা দিলে আয়নাঘর তো রাজপ্রাসাদের মতো, যদি ওই ঘরের সাথে তুলনা দেয়। আচ্ছা, দুই দিকে দুইটা পিস্তল যদি ঠেকায়, ওই সময় বোঝেন কেমন ঠেকছে ভিতরে। মানে তোমার বাবা মারে ভিডিও কলে রাইখা তোমারে মারতেছে? হ্যাঁ, আমারে মারতেছে। আমি যে বাঁচবো আমি কল্পনা করিনি। ওরা যে বাড়ি দেয় আর যেভাবে মারে, মোট আপনার একদিনে 3 বেলা মারতো। এখন ওরা বলতেছে যে যদি টাকা দিতে পারেন তাহলে আপনার ছেলে বাঁচবে, আর নাহলে বাঁচবে। সাথে সাথেই ঘাড়ে একটা গুলি লাগে। মানে একদম গুলি লাগার সাথে সাথে ও একটা চিল্লুক দিছে, ওরে আল্লাহ রে। ওই যে বোর্ডে উব্বতে পইরা গেছে, ওই পড়াই শেষ ডাইরেক্ট। মানে আর একটা লড়াও দেয় না, চড়াও দেয় না। এভাবেই লিবিয়ার গেম সেই আর কি এক চাস্তো বোনের ছেলে, ওর বাড়ি হলো ঘটকচর, ওর নাম হচ্ছে হলো টিটু। ওই হলো মানে এই দালাল আর কি, ব্যবসা করে। ওই বাড়ি আসতো আমাদের এলাকায়, আমার আইসা দেখাইতো, এই দেখ, এই যে আমার লোক যাইতেছে, 100 লোক চলে গেছে, ভালোভাবে যাইতেছে, কোনো সমস্যা নাই, কোনো রিস্ক নাই, সবকিছুই ঠিক আছে, ভালো বাসা রুম থাকে, খাবার দাবার ভালো, ভালোভাবে চলে যায়। আমার ওরকম না হইলেও 1 থেকে 2 মাস বুঝাইছি, তুমি একেবারে চলে যাবা, কোনো রিস্ক নাই, কোনো ঝাই ঝামেলাও নাই। আমার এগুলো বলার পরে আমি আর কি বাসায় বলছি। পরে ওই টিটু কথা বলছে, কথা বইলা মানে আর কি সবকিছু ফাইনাল হইলো। ওই টাকা চাইলো হলো 24 লাখ। ওইটাকে বলছে হলো কন্টাক্ট, বডি কন্টাক্ট আর কি, ওরা বলে দালাল আর কি। আচ্ছা, বডি কন্টাক্ট মানে কি? বডি কন্টাক্ট মানে আর হলো ওরা বলছে যে আমি যে যাবো লিবিয়া, ধরেন বাই চান্স ওই দেশে নাকি ওই চেক পোস্টে এলো ধরে, যদি চেক পোস্টে ধরে বা সাগর থেকে কোস্টগার্ডে মাফিয়ায় ধরে, তাহলে ওইগুলা ওই দালাল টিটু মানে ওই নিবে, ওই টাকা পয়সা দিয়ে ছাড়াই আনবে, আমাদের কিছু দিতে হবে না। এটা হলো আচ্ছা। এক্সরে কন্টাক্ট, আমার ইটালি পর্যন্ত পৌঁছাই দিবে 24 লাখ। তো এইটা হলো কথা হয়েছে বাড়িতে বসে। পরে টাকা দিতে গিয়া নিয়ে গেছে হলো মেন যে তার কাছে। মেন বলতে? মেন বলতে আর একজন না, ওরা দুইজন। মানে এরা কি একসাথে। কারো আন্ডারে কাজ করে এরকম? হ্যাঁ, দুইজন। টিটু আর হচ্ছে গেল রিয়াজুল। ওর বাড়িও এই আপনার কলাবাড়ি আছে না, ওই কলাবাড়িতে একটু ভিতরে। ও হলো ইটালি থাকে। তা ওই ইটালি থাকে, ও তার দেশে আসতে পারে না। ওই টিটু আর ওই রিয়াজুল, ওর মা মানে বাড়িতে থাকে, বাপ মা, এরা হলো আর ওর বউ, এরা হলো মানে বাড়িতে এরা থাকে, হচ্ছে কি মানে পুরা ফ্যামিলি মানে আর কি। রিয়াজুলের ওয়াইফ হ্যাঁ, এবং তার মা, মানে এরা মিলেই, আর টিটু হচ্ছে কি তাদের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ, থেকে? হ্যাঁ। মানে টাকা নিয়ে গেলে, ওই বাড়িতে গেলে ওই রিয়াজুলের আম্মু, বউ, বুইন আছে একটা, ওই বুইন আর ওই টিটু আর ওর আব্বু, এই এদের কাছে টাকা দেয়, এদের সাথে কথা বলে, টাকা পয়সা এরাই নেয়। হ্যাঁ, তোমার অমুক দিনে ফ্লাইট, আমার টাকা দিয়ে এলাম, গিয়া পাসপোর্ট দিলাম, টাকা দিলাম, টাকা গুইনা নিল। পরে নেওয়ার পরে আমারে 2-3 দিন পর আমারে ফোন দিয়া বলতেছে তোমার কালকে। তোমরা কি টাকাটা কি হচ্ছে ব্যাংকে দাও না? মানে এই যে 24 লাখ টাকা, মানে পুরো টাকাটা ক্যাশ দিয়ে আসছো কি, হ্যাঁ, রাইট? ক্যাশ দিয়েছি। আর অগো কথা হলো ওই টাকা যে দিবে কোনো প্রমাণ দিতে দিবে না ওরা। ওকে, মানে এরা মানে তুমি এতগুলা টাকা ওদেরকে দিছো, ওরা প্রমাণ রাখতে প্রমাণ দিবে না? রাখতে দিবে না। ধরেন আপনি টাকা দিতে যে একটা ভিডিও করলেন বা ছবি তুললেন, না, হবে না। মানে এতে ওরা উম ইয়া দিবে না? না, এটা ওরা দিবে না। ওদের কথা হলো টাকা চাইছে, ক্যাশ টাকা হাতে দিয়া হবে। ঠিক আর এই তোমরা এই ভরসাটা পাও কেমনে, পাইছিলা কেমনে যে টাকাটা যে দিতেছি, হুম। যে মানে কোনো প্রমাণ ছাড়া, লেখা ছাড়া, চেক কিছুই ছাড়া? কিছুই ছাড়া এখন ওই টিটু যেভাবে মানে এটা কি ওদের কন্ডিশনই এরকম হ্যাঁ, সবার সাথে এভাবেই নেয়? সবারই এরকম, যত লোক গেছে আর কি হুম, হুম, এলাকায় হুম। শুনছি আর কি, দেখছি এইভাবেই টাকা দিছে, কোনো প্রমাণ ছিল না, কোনো স্টাম্প চেক কিছুই ছিল না। হুম, আমার হলো ফ্লাইট জানাইছে যে তোর অমুক তারিখে ফ্লাইট, তারিখ মানে আমার ফ্লাইট মন বলতে নাই। কোন দেশের, কোন জায়গায় যাওয়ার ফ্লাইট? আমার ফ্লাইট বললো যে ইন্ডিয়া হলো ট্রানজিট, নিবে হলো শ্রীলঙ্কায়। তার মানে হচ্ছে যে তোমার ইন্ডিয়া হয়ে শ্রীলঙ্কা নেয় হ্যাঁ, প্রথমে, রাইট? প্রথমে শ্রীলঙ্কা নেয়। হ্যাঁ, আমার ফ্লাইট হলো শ্রীলঙ্কায় গেলাম, হ্যাঁ। ইন্ডিয়া ট্রানজিট ছিল, একদিন ছিলাম। পরে ওইখান থেকে শ্রীলঙ্কায় গেলাম, হুম। শ্রীলঙ্কায় গিয়ে 1 সপ্তাহ ছিলাম আর কি। তো 1 সপ্তাহ থাকার পরে ওইখান থেকে আবার ফ্লাইট দিল ডাইরেক্ট লিবিয়া যাব, দুবাই ট্রানজিট 8 ঘন্টা। আর মিশরে হচ্ছে গিয়ে হলো যে দুবাইয়ের পরে মিশরে যাবেন। মিশরে কোনো আমার বইলা দিছে যে টিটু ফোন দিয়ে, মিশরে কোনো ট্রানজিট বলা যায় না। তোমার বিমানে যতগুলা সিট আছে অতগুলা লোক হইলেই ছাইড়া দিবে। ওইখান থেকে ছাইড়া দিছে, মিশর থেকে ছাইড়া দিছে, গিয়া নামছে বেঙ্গাজি।
ইয়াতে বেঙ্গাজি এয়ারপোর্টে নামছি। নামার পরে আমাকে এয়ারপোর্ট থেকে সমস্ত বাংলা বের করলো। বাইরে রোড আছে না এয়ারপোর্টের বাইরে, ওই রোডে হুম বের করলো পরে লিবি মানে লিবি ওই যে ওই দেশের লোক যে হুম ওরা আসলো, অনেক কটাই লোক আসলো, হাতে এলো ফোন, পাসপোর্টের ছবি দেখতেছে ওরা। তো আর না কি। ছবি দেখতেছে, নাম ডাকতেছে, ধরেন আমার নাম আমির হোসেন, আমার নাম ডাকছে আমির হোসেন, ওই ওই লোকটাই আমি ওর কাছে গেছি, হুম আমার হুম ছবি দিয়েছে, এটা কি তুই? আমি হুম হ্যাঁ, আমার নিয়ে গেছে ও। হুম এরকম এক একজন 8 জন 10 জন করে ভাগ করে নিয়ে গেল, একটা ক্যাম্পে নিয়ে রাখলো, বেঙ্গাজি ক্যাম্প আর কি হুম বলে ওইটার, ওইখানে রিসিভ ক্যাম্প বলে, ওখানে নিয়ে রাখে হুম প্রথম। হুম ক্যাম্পে যে থাকে বাংলা ছিল একজন, হ্যালো হাসিম, হ্যাঁ ক্যাম্পে আপনার ফোন যাওয়ার সাথে সাথে ফোন নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে, বাড়িতেও কথা বলতে দেয় নাই, কিছুই করতে দেয় না, ঠিক আছে। আর খাবার দিতে হলো ওইখানে আপনার বিকাল 3টায় দিবে হুম। খাবার, আর রাত 3টায় দিবে একবেলা মানে খাবার। তোমাদেরকে যখন ক্যাম্পে ঢুকায়, হ্যাঁ ঢুকানোর সাথে সাথে সবার থেকে ফোনগুলা নিয়ে হ্যাঁ, নিছে। ফোন নিয়ে নিছে। টিটুর সাথে কি দালাল টিটুর সাথে কি তোমাদের এরকম কন্টাক্ট হয়েছিল যে ফোন নিয়ে যাবে, বা উম, তখন তোমারে কি বলে আনছিল যে না তখন ওর সাথে কথা ছিল যে কোনো ফোন তো দূরের কথা, কোনো কিচ্ছু হবে না, তুই যাবি ভিআইপি বিমানে যাবি, মানে ভালো বিমানে হুম যাবি, হুম ভালোভাবে থাকবি, গাড়িতে বসাইয়া তোরে নিবে, হুম তুই ভালো একটা বাড়িতে থাকবি, মানে হোটেলের মতো বাড়ি আছে না, ওইগুলায় থাকবি, তোর হুম এই 3 বেলা খাবার দিবে, তুই ভালোভাবে খাবি লবি থাকবি, তোর গেমের সময় হবে 1 মাসের ভিতর তোরে গেম দিয়ে পার করে দিব। তারপর ওই ক্যাম্পে ঢুইকা দেখি কি যে হুম। লোক হবে না হইলো 100-র মতো, আর আচ্ছা। রুম হবে আপনার ছোট ছোট 3টা রুম, একটা কিচেন পাকঘর আর কি। মানে এই 100 লোক এই 3টা রুমে কিভাবে থাকে, মানে এক একজনের উপরে এক একজন। যেমন ধরেন আমি এই যে ঘুমাইছি না, হুম আর একজন আমার সেম ওই পাশে ঘুমাইছে, ওর পাও আমার এই জায়গায়, আমার পাও ওর এই জায়গায়, এইভাবে মানে ইলিশ তোমরা কাইত বলে আর কি, ওই লিবে ইলিশ কাইতে ঘুমাও, ওরা বলে ইলিশ কাইত দে সব। মানে তোমরা 3 রুমের একটা বাসায় মানে হ্যাঁ 100 জন ছিলা। হ্যাঁ, মানে এ মানে এখানে রুমের ভিতরে কি তোশক, বালিশ না বা ওইগুলা খাট-টাট কিছুই নাই, কি, খালি ফ্লোর। মানে ঢালা ফ্লোরে হ্যাঁ তোমরা হইলো মানে ১০০ জন ছিলা। যদি প্রতি রুমে যদি ৩৩ জন, মানে ১০০ জন যদি ৩৩ জন করে হইলে হচ্ছে তোমার মানে মানে এটা কেমনে সম্ভব আরকি? মানে এখন ওই যে কেমনে সম্ভব, মনে করেন ওদের উপরে তার কথা বলতে পারি না, গিয়ে দেখি যদি ওরা বলে চুপ করে থাকতে, সারাদিন চুপ, যদি হ্যাঁ, কথা বলি তাহলে মনে করেন এই লাঠি নিয়ে মারবে, আবার বলে যে খুব বেশি কথা বলে বিক্রি করে ফেলবো, এরকম কথাবার্তা বলে, গালাগালি করে। পরে ওইখানে খাবার দিত আপনার বিকেল 3টায়, আর রাত 3টায় তাও হ্যাঁ। ভাত দিত, ওই কি চাউল যেন বলে, আতপ চাউল না জানি কি, আর আপনার পানির মতো পাতলা ডাল দিত। ওইগুলো মনে করেন ওই যে কিচেন আর এই যে রুম আমাগো, আমরা বাড়ি নিয়ে যাইতাম, এত করে ভাত দিত, আর 1 চামচ ডাইল দিত, ওই ভাত নিয়ে বা রুমে আসতে আসতে ডাইল শুকাই যেত। ধরেন এত করে ভাত খাইতাম হ্যাঁ, আমি নরমালি, এখন ওইখানে যদি এত করে দেয় কিভাবে হয়? মানে আর যা, তাও মানে এই মানে যে হচ্ছে যে তুমি মানে বলতেছো যে যা এমনি নরমাল সময় খাইতা তো অর্ধেক। অর্ধেক না, অর্ধেকের থেকেও কম। ওকে, আর ওই এই ভাতটা হলো কেমন আপনার, এই যে যেমন আমরা রুটি বানানোর জন্য আটা করি না, ওরকম হয়, ওকে। দলা দলা হয় আর কি, ওরকম। তো ওইগুলা দিত, ওইগুলা খাইয়া থাকছি ওইখানে আপনার হুম, 7 দিনের মতো, কোনো ফোন দেয় নাই, যোগাযোগ করতে দেয় নাই। পরে 7 দিন পরে আবার এই যে লিবিতে আসছে, হুম, লিবি আইসা এই গাড়ি নিয়ে এসে আমাদের ফোন দিছে, ফোন হাতে দিছে ওই সময়, কিন্তু ফোন দিলে কিছু, আমাদের তো লিবিয়ার সিম নাই, হুম, আমরা কিভাবে কথা বলবো, নেটও নাই। হুম। তা আমরা আবার করছিলাম কি, মানে কিছু টাকা নিয়ে গেছিলাম আর কি, $100 মতো, ওকে। যে ওই দেশে গিয়া খুচরা করে যদি এক্সট্রা কিনতে পাই কিনা কিনাম আর কি। তারপরে কথা বইলা নিয়েছি, ঠিক আছে টাকা। তা টাকা নেওয়ার পরে আপনার ওই ড্রাইভার হলো চেক করতেছে আমাদের পুরা শরীর, তারপর এই যে ব্যাগের ওই যে ধরি না হুম, ওইগুলার কাঁচা কারা, গন্ধ, সবকিছু, আবার এই গেঞ্জির এই যে এইসব যে বর্ডার ছিল না, এগুলো সব চেক করতেছে যে টাকা কই রাখছে, টাকা পয়সা কিছু আসেনি। পরে খুঁজা সবার কাছে নতুন কিছু করে ডলার পেয়েছে, 20, 30, 40 টাকা করে নিয়ে গেছে ড্রাইভারে, নিয়ে গেছে। পরে আমাদের একটা এই প্রাইভেট গাড়ির ভিতর 10 জন নিল, নিয়ে আর টান দিল গাড়ি, মাঝখানে এখানে ব্লাড টেস্ট করছিল, পরে কইরা ওই রিপোর্ট নিয়ে হুম, গাড়ি টান দিল। আপনার ফজর আজানের সময় গাড়ি ছাড়ছে, চলতে চলতে আপনার পরের দিনকে আপনার সন্ধ্যার আকাক আমরা ওই জায়গায় বলে মিষ্টতা, ওই জায়গায় যা পৌঁছাইছি। হুম। যাওয়ার পরে
আরেক লোক আবার আমাদের রিসিভ করছে বাংলা। তার নাম হলো জহির। হ্যাঁ হ্যাঁ আবার ২ টা গাড়ি নিয়ে আইছে প্রাইভেট কার। পরে ওই ২ গাড়িতে আমাকে ৫ জন ১০ জন কইরা হ্যাঁ নিয়ে গেছে। হ্যার বাসা আরকি ক্যাম্প যেটা ওইখানে। হুম ওইখানে নিয়ে রাখছে। ওইখানে ছিলাম আপনার ২-৩ দিনের মতো। হুম ৩ দিনের মতো ছিলাম। ওইখানেও সেমই ২ বেলা খাবার। ওই সেমই। জহিরের ওই বাসার কিরকম কি ছিল? না ওইটা ছিল কি আপনার ছোট একটা রুম আরকি। হ্যাঁ এই যে আমরা দেখি না যে বাসা ভাড়া দেয় কিছু সাবলেটের মতো এরকম? ছোট আরকি ছোট একটা রুম। ওইটার ভিতরে আমরা ১০ জন ছিলাম। ৩ দিন ৪ দিনের মতো। পরে ওইখান থেকে আমাদের বলতেছে ত্রিপলি নিবে। কিভাবে নিবে? গাড়িতে। তা গাড়িতে কিভাবে? ওই যে যেমন প্রাইভেট কারের সিটে আমরা যে মাঝখানে বসি, হুম বসলে যে পাও ধোয়ার একটু জায়গা থাকে। হুম লম্বা ফিলে এতটুক। তারপরে সামনে বসলে পাও ধোয়ার জায়গা থাকে। হুম আমাদের বলতেছে নাকি ওই চিপায় বইসা মানে চিপায় বইসা নিচে বইসা যাইতে হবে আর ডিক্কিতে যাইতে হবে। এই রাস্তায় আবার চেকপোস্ট বাজে। হ্যাঁ ওইগুলা আবার দেখলে সমস্যা। ধইরা ফেলবে এর জন্য হলো লুকাই নাই। তারপরে? ওই সিটের চিপায় বইরা নিল ঘন্টা ২ মতো চালাইলো। হ্যাঁ নিয়ে আবার রিসিভ করলো আরেকজন, আরেক বাংলা। ওকে, তার মানে তোমাদের এই পর্যন্ত ৩ হাত বদল হয়ে হ্যাঁ, গেছে অলরেডি। ওইখানে গিয়ে আপনার রিসিভ করছিল আরেক হ্যাঁ বাংলা। তার নাম হচ্ছিল আক্কাস। তার ত্রিপুলিতে আবার তার বাসা আছে ক্যাম্প আরকি। হুম ওইখানে নিয়ে রাখার পর ওইখানে আবার গিয়ে দেখি কি আপনার আমরা আমাদের বাসার ভিতর ঢুকাইছে। আর এর মাঝখানে দেখি রিমন আসছে আরকি। রিমনকে? রিমন হচ্ছে গিয়ে ওই রিয়াজুলের আপন বড় ভাই। ওকে, তার মানে হচ্ছে যে রিয়াজুল যে ইতালির পার্টটা দেখে হুম। আর এর বড় ভাই আবার লিবিয়ার সাইড থেকে দেখে, না এরকম এর কি? এর ভাইরে হলো রিয়াজুল হলো এর ভাই রিমন রে মানে লিবিয়া হলো রাখছে। ওই মানুষরে বলে যে আমারও বলছিল আরকি যে আমার মনে নেই জন্য বলতে পারিনি। বলছিল যে আমার রিয়াজুল বলছিল আমার আপন ভাই লিবিয়া থাকে তোর ভয় কিসের? ও, মানে তার মানে ভাই এগুলা দেখাইয়া হচ্ছে লোক নেয়। মানে এদের ট্রাস্ট দেখে যে আমার হ্যাঁ, নিজের ভাই হ্যাঁ, আছে ভাই, তোমার টেনশন নাই, এরকম কি ব্যাপারটা? এরকম। তো ওইখানে যেয়ে দেখি হ্যাঁ। হুম তো এর কাছে গেলাম। হ্যাঁ বসলাম এখন জিগাইতেছে তোরা কার লোক? হুম কিভাবে আসছস? আমি বলছি আমারে জিজ্ঞেস করছে হুম কথা বলছি টিটুর সাথে কথা বইলা পরে রিয়াজুল ভাইয়ের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। হুম ফোন দিয়া আমার ওইখানে বসে বলতেছে ফোন নেয় নাই ওই আমারে বলতেছে ঠিক আছে তোর টাকা পাইছি তোরে গেম করে নিব। হুম আরো ৪ জন ছিল আরও নিবে। হুম ৫ জন। বলতেছে যে গাড়ি আইবে কালকে সকালে ভোরে। হুম। তা আমাদের বলতেছে কি যাইতে হবে সেম ভাবে ডিকিতে আর ওই গাড়ির মানে মাঝখানে যে সিটে ওই একইভাবে মানে হ্যাঁ একইভাবে। তা গাড়ি আসলো আসার পর আমাকে ৫ জন ঢুকাইলো। ডিকিতে ৩ জন। ওই মাঝখানে যে সিটে যে বইসাইছে যে পাও থুই ওইখানে একজন শোয়াইছে আর আমারে গায়ে সামনের সিটে যে বইসা হুম এই যে পাও থুই ওইটার ভিতর আমারে এই হুম রাখছে আরকি নিচে জোর কইরা আমি ঢুকতে না পারলে কি হইছে মারে থাপুর মারে ওই ভয়ে আরকি ঢুকে গেছি। হুম কিভাবে হইছে এটা আমি নিজেও জানি না। পরে ঢুইকা ঘন্টা ২ র মতো গাড়ি চলছে। চেকপোস্ট মানে অনেক কিছু নাকি বাজে। ওরা বলছে এর জন্য ওই নিচে দিয়ে হ্যাঁ, যাইতে মানে হবে। চেক পরে নিয়ে গেল এক বাসায়। গাড়ি ঢুকে দোতলায় উঠাইলো। গিয়ে দেখি হলো আপনার রুম হচ্ছে হলো ৪ টা আরকি কমপ্লিট না। একটা হুম রুমের এতটুক গাথা। মানে ইট গাথা। ওই পাশে লোক থাকে। হুম আবার এই পাশে ২ টা রুম, ওই ২ রুমে লোক থাকে। মাঝখানে একটা হল রুমের মতো ওইখানেও লোক থাকে আরকি। ওইখানে লোক থাকে আপনার। তাই আমরা গেছি। যাওয়ার পরে দেখি যে ওইখানে নাকি বাথরুমে মানে যে কল আছে না? হুম ওইটা থেকেই পানি খাইতে হবে। ওই যে আগের মতোই? আগের মতোই কিছুই নাই। হ্যাঁ, আর ওইখানে আরো অবস্থা খারাপ। এসি, ফ্যান কিছুই নাই। মানে ওকে। মানে এসে লিবিয়ার ওই জায়গার আশেপাশে কি ঠান্ডা না গরম যেখানে তোমরা ওই সময় মানে? আমরা ছিলাম ওই সময় হলো গরম ছিল। আচ্ছা, গরম এমনি ছিল। গরমের মধ্যে ফ্যান, এসি-টেসি কিছুই নাই? কিছুই নাই। সকালে গিয়ে পৌঁছান গিয়ার পরে দুপুরে খাবার দিছে। হুম, আপনার বড় একটা প্লাস্টিকের ট্রে ওই যে মেহমান আসলে হুম, 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 শরবত-টরবত দেয় হুম, না হুম। ওইগুলা। একটা দিল, লোক বসাইলো ১০ জন। পাশে ঠিক এতটুক পরিমাণ খিচুড়ি দিল একেকজন। এই ১০ জনের আহ করে এই যে যেমন বলে এই পাশে দিছে, এই পাশে দিছে, এই পাশে দিছে, এই পাশে হ্যাঁ, দিছে। হ্যাঁ, আর আমরা চারপাশে দিয়ে বসছি। হ্যাঁ, অতটুকুই এর বেশি হবে না। এতটুকু একেবারে সেম এতটুকু। হ্যাঁ। এর থেকে একটুও বেশি হবে না। এ এতটুকু খিচুড়ি দিছে তো ওইগুলাই খাইছি। রাত্রেও ওইগুলাই সেম খাবার। ৩ দিন পর্যন্ত এভাবেই খাইয়া আছি। পেটে ক্ষুধা কিন্তু কিছু করার নাই। হুম, এইভাবে খাইয়া থাকতে ৩ দিন পরে বাজার শেষ। আচ্ছা। যে বাজার দিছিল আমাদের চাল আর ডাল শেষ। ফোন দিয়া বলছি হুম, টিটু, রিয়াজুল, এর ভাই আছে রিমন এরও বলছি। তা বলার পরে এরা বলতেছে কি যে বাজার যাবে। যাবে বইলা ২ দিন হয়ে যায় কোনো বাজার নাই। না খেয়া রইছে এভাবে। হুম,
2 দিন হইছে না খেয়ে রইছি। 3 দিন চইলা গেছে। পরের দিনকে মানে 4 দিনে পড়বে ওই সময় এলো বাজার আসছে। নিয়ে আসছে 2-3 বস্তা এই 1-1.5 বস্তা চাউল আর ডাইল আরকি দিয়ে গেছে আর এই কিছু মসলাপাতি দিয়ে গেছে এই। আর লোক ছিলাম আমরা ওই ঘরে আপনার 90 জনের মতো। তারপরে ওইখান থেকে মনে করেন ওইভাবে সপ্তাহে মানে ফিক্সড হয়ে গেছে। আমি লাস্ট টাইম মানে দেখতে পারছি ওই জায়গায় আমি 3 মাস ছিলাম ওই ঘরে। হুম। লাস্টে দেখতে মানে ঘুমানোর জায়গা নাই, বাথরুম করতে পারি না, সিরিয়াল, লোকজন, গরম। আর আমরা ঘরের ভিতরে যে থাকতাম, হুম। আমার কোনো কথা বলাও যাইত না। এমন ফিলে থাকতাম যাতে পাশের বাসার লোক আলাপ না পায় যে বাসায় লোক আছে। ও আচ্ছা। এই সিস্টেম। হুম। তা আমরা মানে গরমের ঠেলায় মানে প্রায় সবই তো পুরুষ মানুষের, শরমের তো কিছুই নেই এখন এখানে। মনে করেন আমরা জামাকাপড় খুইলা ছোট একটা প্যান্ট পইরা বইসা থাকতাম। তারপরে কার্টুন-মার্টুন আছে না ওইগুলা ছিঁড়া বাতাস করতাম। কি করতাম? লোক এত গরম, থাকা যায় না। জানলা দরজা কিছুই খুলতে পারি না। হুম। গরম, লোক বেশি। তো ওইভাবে থাকতাম আরকি। 3 মাস পরে আমায় ফোন দিয়া আমারে বলতাছে যে টিটু, দালাল যে ফোন দিয়া বলতাছে তোরে গেমে নিবে। ওকে। যে তোরে ইটালি মানে পৌঁছায় দেওয়ার কথা ছিল, গেমে নিবে এই কথা বলল রিয়াজুল। আর টিটুও ফোন দিল। দুজনে গ্রুপ কলে আসে ভিডিও একসাথে। আইসা আমারে টান দিয়া বলল, ওকে। তুমি ভোরবেলা রেডি থেকো, গাড়ি আইলে তোমায় নিয়ে যাবে। তো আমারে গাড়ি আইলো ভোরবেলা, আমিও রেডি হয়ে বইসা রইছি। 5 জন আমরা রেডি হয়ে বইসা রইছি। পরে আমাদের 5 জনের করলো কি ভোরবেলা গাড়ি আসলো। ওই সেম ভাবে গাড়ির ডিক্কিতে চিপায় মানে বইরা 5 জন নিল। হুম। 5 জন নিচে কই? ঘন্টাখানিক গাড়ি চলছে আরকি। আমরা তো দেখতে পারি না, কিন্তু ভিতরে বেয়ে আলাপ পাইতেছি গাড়ি চলতেছে। হুম। ঘন্টাখানেক চলার পর গাড়িটা থামলো, আমাদের নামাইলো। নামাইছে আমাকে তো কথা ভোটে উঠবো। আমরা মনে করছি সাগর পাড়ে ভোটে উঠে যাবো। হুম। আমাদের গেট খুললো, নামাইলো। এখন দেখি কি না, ওই দেশের মানে প্রশাসন কালাবুশ, এদের এদের একটা এরিয়া হুম। এইখানে নিছে আমাদের। গিয়ে দেখি আমরা ওইখানে, আমি গেট খোলা বেরিয়েছি, ওখান থেকে AK-47 পিস্তল নিয়ে কালাবুশ দাঁড়াই আছে আমাদের মানে তোমরা মানে তোমাদেরকে গেমের কথা বলে হ্যাঁ সাগরের পাড়ে না নিয়ে বা বোটে না উঠে নিয়ে গেছে হচ্ছে কোথায় কালাবুশে। হ্যাঁ কালাবুশের ওকে। মানে ওদের কাছে নিয়ে হ্যাঁ। গেছে। ওদের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে করলো কি আপনার ওরা আমাদের নিল। হুম। আমাদের বের করে আমাদের ফোন পকেটে যা ছিল সব নিয়ে নিল ওকে। কালাবুশে। নিয়ে আমাদের যে ওদের যে থানা আরকি, যেমন এই যে যেমন আমাদের মাদারীপুর থানা, আসামি রাখে একটা জেল, এই যে হুম। ওরা ওইখানে ওই সিস্টেম ছিল লোক রাখার, কিন্তু আমরা ওইখানে না হুম। রেখা ওরা ওই ওদের বাসার মানে জেলের পিছন দিয়ে নিয়ে আমাদের একটা রুমে ঢুকাইলো। আচ্ছা। পার্সোনাল একটা রুম, ধরেন বলতে গেলে ওই আয়নাঘরের মতো অন্ধকার, কোনো আলো নাই, বাতাস ঢোকে না, কিচ্ছু হুম। ঢোকে না। ওই গেট দরজা খুললে দেখা যায় যে এটা রুম, দরজা আটকাইলে অন্ধকার, কবরের মতো আরকি বলতে গেলে। তার মানে রুমে কোনো আলো ছিল না, কোনো বা ইয়া না, কিচ্ছু না। কিচ্ছু না, মানে ওই যে রুমে ঢুকছি হুম। এটা তো আমি থাইকাইছি। ধরেন যদি এই যে বলে যে মানুষ শেখ হাসিনার নাকি আয়নাঘর, ওইটার সাথে তুলনা দিলে আয়নাঘর এই তাজমহলের মতো, রাজপ্রাসাদের মতো, যদি ওই ঘরের সাথে তুলনা দেয়, ওকে। মানে ওই ওকে। ঘরের সাথে আপনি হুম। তুলনা দিলে এটা 1000 গুণ ভালো, এখানে থাকা কোনো সমস্যা না। হুম। এরকম ঘর আরকি। তো আমাদের ওইখানে নিয়ে রাখলো, অন্ধকার, আমরা তো কিছুই দেখতে পারি না, বসে আছি 5 জন। হুম। কতটুকু পরে আবার গেট খুলে আসছে, হুম। কালাবুশ আসছে 3টা, আইসা ফোন নিয়ে আইছে। ফোনে কথা বলতে আসতেছে এক বাংলা। হুম। ফোনে মানে কথা বলতেছে বাংলা। মানে বাংলায় আমাকে বলতেছে, দেখ তোদের টিটু আর রিয়াজুল তোদের বিক্রি কইরা ফেলছে। ঠিক আছে? তোদের বিক্রি কইরা ফেলছে। হুম। তোরা এখন বাড়িতে ফোন দিয়া বলবি যে এই মুহূর্তে টাকা দিতে 20 লাখ কইরা। আচ্ছা। 20 লক্ষ করে টাকা না দিলে তোদেরকে ডাইরেক্ট গুলি করে মাইরা ফেলান যাবে। তোদের যেই রুমে ঢুকাইছি কেউ জানেও না। আর মাইরা ফেললে কেউ কিছু করতেও পারবে না। তোদের ডাইরেক্ট মাইরা ফেলবো। তোরা যদি বাঁচতে চাস বাড়ি ফোন দিয়ে বল টাকা দিতে। ওহ মাই গড! মানে তারপর মানে তোমাদের কাছে আসছে যে মানে ৳20,00,000 চাইতেছে, না হ্যাঁ, দিলে মাইরা হ্যাঁ। ফেলাবে। এই তো আপনি বোঝেন ওই অবস্থায় আমাদের ওই অন্ধকার ঘরের ভিতর বলতেছে 20 লাখ টাকা মানে দিতে। তোমরা কি তাদেরকে দেখতে পাইছো বা তার ভাষা তোমরা কেমনে বুঝছো আরকি? মানে বাস আমাদের তো ফোন কালাবুশ যে মানে ওই দেশের হ্যাঁ, প্রশাসন হ্যাঁ। হয়তো ফোনে নিয়েছেন, ফোনে কথা বলতেছে বাংলার সাথে কথা বলতেছে হয়। ও আচ্ছা। ওই বাংলায় আমাদের ফোন ধরাই দিছে কালাবুশে। হ্যাঁ, আমরা কথা বলছি, আমাদের হ্যাঁ। কাছে টাকা চাইছে, আচ্ছা মুক্তিপণ চাইছে। তারপরে? তারপরে বলছে যে ফোন এই টাকা না দিলে হ্যাঁ। মাইরা ফেলবে। এখন আমরা তো মনে করেন এমনিতেই ওই ঘরের ভিতরে আবার পিস্তল নিয়ে ঢুকছে কালাবুশে, আবার বলতেছে টাকা দিতে। সিচুয়েশনটা কি আপনি বোঝেন? এই অবস্থায় আমাদের করছে কি, আমরা বলছি ভাই এত টাকা কই পাবো?
আমরা গরিব মানুষ, আমরা আসছি অনেক কষ্ট কইরা। রিয়াজুল আমাদের কাছ থেকে এত টাকা নিছে, 24 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল। পরে বলতেছে ওই নিজে তো আমার কাছে দিয়ে দিছে, বিক্রি করে ফেলছে, এখন তুই টাকা দিবি আর না হলে তোদের মাইরে ফেলবো। তার মানে হচ্ছে যে ওই ফোনের লোকটা বলতেছে যে রিয়াজুল টিটু হ্যাঁ, তোমাদেরকে তাদের কাছে বিক্রি করে দিছে। বিক্রি করে দিছে। ও মাই গড! মানে এখন কি বলবো, সাথে সাথে ভাই পিস্তল AK-47 পিস্তল আমার মাথায় ঠেকেছে। আচ্ছা, দুই দিকে তেন দুইটা পিস্তল যদি ঠেকায় ওই সময় আমি মানে কেমন ঠেকে আপনি বলেন, অন্ধকার রুম, কিচ্ছু করা নাই, চুপ করে বসে রয়েছে, দুই পাশে দুইটা পিস্তল ঠেকাইছে, গুলি করে মাইরা ফেলল। আচ্ছা। ওই সময় বুঝেন কেমন ঠেকছে ভিতরে। আমারে বললো বাড়ি ফোন দে, আমাদের ফোন নিয়ে এসে ওই কালাবসে নিয়ে গেছিল, নিয়ে এসে আমাদের ফোনে বাড়ির নাম্বার ছিল, বাড়ি ফোন দিছি, বাপ মারে ফোন দিছি। হুম, ফোন দেওয়ার পরে হুম। ওরা বলতেছে যে আমারে বলতে বলছে যে তুই বলবি যে টাকা চাই 20 লাখ, ঠিক আছে। হুম। তাই আমি হলো ফোন দিছি আম্মারে, ফোন দেওয়ার পর আম্মা ফোন দিছে, ধরছে, আমি বলছি যে আম্মা আমি এরকম এরকম আমার বলছিল গেম দিবে, কিন্তু গেমের কথা বইলা গাড়িতে কইরা এই কালাবুশের কাছে নিয়ে আইছে। হুম। এখন এরা বলতাছে আমারে টাকা দাও 20 লাখ, টাকা চাইতেছে 20 লাখ, টাকা না দিলে আমারে মাইরা ফেলবে। হুম। এটা বলার সাথে সাথে আমার আম্মু তো চিৎকুর দিয়ে মানে কান্না কাটি ভাঙ্গে পড়ছে আর কি, এত টাকা কই বাবা, 20 লাখ টাকা চাইতেছে। আর পরে আমারে ভিডিও কল দিছে, ভিডিও কলে আমি সামনাসামনি কথা বলছি, টাকা না দিলে আমারে মাইরা ফেলবো। আমি ভিক্ষা চাইছি আমার বাপ মার কাছে যে আম্মা আমারে বাঁচাও, আমি ডাইরেক্ট বলছি আমার টাকা দাও, বাঁচাও, আর না আমারে মাইরা ফেলবে। ওই সিচুয়েশনে বোঝেন আপনি, পিস্তল ঠেকাইছে, কিছু তো করার নাই। পরে আমার কাছ থেকে ফোন নিল, ফোন নিয়ে ব্যাক ক্যামেরায় ঘুরাইলো পিছনে, কালা বসে ব্যাক ক্যামেরায় ঘুরাইলো, আর ওই বাংলায় কি জানি আরবিতে বললো ওই দেশি লোকরে, কালা বসে বলার সাথে সাথে মনে করেন ওই ভিডিওতে আমারে দেখাইতেছে পিস ক্যামেরা দিয়া, আর শুরু করছে আপনার এই যে পিস্তলের ঘেরা আছে না, হুম। পিছনের সাইড কাঠের, হুম। ওইগুলা দিয়ে শুরু করছে বাড়ি। মানে পরে তোমার বাবা মারে ভিডিও কলে রাইখা তোমারে মারতেছে? আমারে মারতেছে আর বলতেছে যে টাকা দিতে। আর আমি কি করবো, ওই ও, ওই অবস্থায় আমারে মারতেছে, হ্যাঁ। বাড়ি দিতেছে, আমি যে বাঁচবো আমি কল্পনা করিনি। ওরা যে বাড়ি দেয় আর যেভাবে মারে, আমি শুধু চিৎকাইছি ওরে মারে বাবারে আমারে বাঁচাও, যেইভাবে পারে। আর আমার বাপ মা চিৎকাইতেছে, ভিক্ষা চাইতেছে যে বাবা পায়ে ধরে হাতে ধরে আমার আমার ছেলেটারে ছেলের কিছু করো না। করো না, ছাইরা দাও, ছাইরা দাও। কিন্তু ওরা শোনে নাই। ওরা শুধু গালি দিতেছে আর টাকা চাইতেছে। আর আমারে তো মারতেই আছে, আমারে তো মারতেই আছে ওরা, আর টাকা চাইতেছে। আমি কি করবো, আমি বিছার মতো দাফাইতেছি, আমারে যে মারতে আছে, আমি যে বাঁচবো আমি কল্পনা করিনি, এমন ভাবে মারতেছে। দুইজনে দুই ধার দিয়ে মারে, বুঝেন, একটা রুমে আটকেই লইছে রুমের ভিতর, দুইজনে মারতেছে, এই দাঁত দিয়ে মারে একজন, এই দাঁত দিয়ে মারে একজন, শুধু চিল্লা, আবার জোরে চিকুর মারলে আবার বেশি মারে, চিকুর মারলে বাইরে শুনে যাবে লোকজন, এজন্য হেলে আরো জোরে মারে, আরো জোরে মারে আমারে। আমি কি বলবো, আমি ওটা কাউরে বুঝাইতে পারতাছি না, ফিলিংসটা যে মানে ওই সিচুয়েশনটা যে পার করছি, ওটা আমি কাউরে বুঝাইতে পারতাছি না যে কিভাবে কি হয়েছে, কতটা কষ্ট হয়েছে। ওটা আমার মানে বুঝামু কিভাবে, ওইটা হয়তো বাস্তব যদি কেউ দেখাইতাম তাহলে বুঝতো বিষয়টা কি। আচ্ছা, এই সিচুয়েশন থেকে বাইরে হইলা কেমনে? মানে বাইর হইছি কেমনে আপনার, ওই প্রথমে তো আমার বাপ মারে জানাইছে, পরে আমার হ্যাঁ। বাপ মায়ে দালাল টিটু, রিয়াজুল এর সাথে কথা বলছে, এরা বলছে যে কি করবো, মিস্টেক হয়ে গেছে, আপনারা টাকা দেন 20 লাখ, আমি ছাড়াই নিয়াম। মানে ওই টিটু রিয়াজুল ওরা বলতেছে যে এটা ভুলে, ভুল হয়ে গেছে। মানে ওরা কি করছে যে তোমাদেরকে আসলে বিক্রি করে দিছে কিনা আরেকজনের না, কাছে? ওইসব কিছু বলেনি ওরা। ওরা ওই যে ওইসব তো আমার কাছে বলছে, আর আমি আমার বাপ মার কাছে বলতে পারি না, ওরা বললে তো মারবে, এর জন্য বলতে পারি না বাপ মার ও কাছে। মাই গড! মানে ওটা ওরা আমিই জানতাম, মানে ওইখানে। ওই টাকা তাইলে নিছে কে? মানে ওই ওই টাকা আপনার টিটু আর রিয়াজুল বলতেছে আমাদের কাছে টাকা নিয়ে আহেন, আমরা ওরে নিয়ে আইতেছি, সমস্যা নেই। তার মানে ওইখান থেকে বের করার জন্য সেই টিটু আর রিয়াজুলের কাছেই বলতেছে টাকা পাঠায় দেন, আমরাই বের করে দিতেছি। হ্যাঁ, ওরাই বলতেছে টাকা নিয়ে আসেন, আমরা বের করে দিতেছি। এরপর? এরপর আপনার আমার বাপ মা এত টাকা কই পাবে? আসলেই তো আমরা অতটা টাকা পয়সা তো নাই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি। পরে হুম, আপনার কি করব, প্রথমে মারলো, টাকার কথা বলল, হুম। পরে আবার দুপুরবেলা আসছে, দুপুরবেলা আইসা সেম ফোনে ভিডিও কল দিয়া বাড়িতে আবার শুরু করছে মাইর, যে টাকা দিবা না তো ছেলেরে মাইরে ফেলবো। আচ্ছা। মানে আমারে মোট আপনার একদিনে 3 বেলা মারতো, কোনো খাবার ছিল না,
3 বেলা মারতো, মাইরা শুধু ভিডিও কলে দেখাইতো আর টাকা চাইতো। পরে ওইটা দেখে এখন কি করবে সন্তান, বাপ মাই তো আর সন্তানের বুঝেন না ম্যানেজ করে আপনারা। আর কি দিছে। যেইভাবে পারছে মানুষের হাতে পায়ে দেনা মেনা কইরা ঋণ কইরা হ্যাঁ। সুদের পারে আইনা মাইনা টাকা দিছে। তার মানে টিটু টাকা রিয়াজুলের কাছে টাকা পাঠাইছে, দিছে টিটু আবার। রিয়াজুলের বাড়িতে গিয়া ওই আগের মতোই আগের যে গিয়া মতোই ক্যাশ দিয়ে আসছে। ক্যাশ দিয়ে আসছে টাকা হাতে। হ্যাঁ। হাতে টাকা দিয়ে আসছে পরে আপনার ওই টাকা দিছে, আজকে ধরেন টাকা দিছে, বিকেলের দিকে টাকা দিছে, আমারে ফোন দিয়ে রাত্রে বলতেছে যে সমস্যা নাই, তোর টাকা পাইছি, তোরে কালকে নিয়ে যাই। তার মানে হচ্ছে তুমি তখন দিলা হচ্ছে, প্রথমে দিলা 24 লাখ ওই বাড়িতে হ্যাঁ। গিয়ে দিয়ে আসছে তোমাদের বাসা থেকে গিয়া প্রথমবারে। এরপরে আবার দিছো 20 লাখ এরপরে আবার 20 লাখ মানে দিছে। টিটু রিয়াজুল রে তোমারে ছাড়ানোর জন্য। তার মানে ছাড়ানোর জন্য নিছে। ওরা সিস্টেমে টাকাটা নিয়ে নিল। হ্যাঁ, সিস্টেমের টাকাটা ওরাই নিয়ে নিল। ওখান থেকে বের করে সেই আগের জায়গায় নিয়ে আইছে। মানে আগে যেই জায়গায় ছিল ওই কনজাস্টেড ওই জায়গাটার মধ্যে ওইখানে আবার নিয়ে আবার আসছে। ওইখানেই নিয়ে আসছে। আচ্ছা। আপনার ওইখানে নিয়ে আসছে, নিয়ে আইসা আপনার ওইখানে আবার ছিলাম, আমি তো অসুস্থ ছিলাম, আমার যে মারছে আর ওইখানে যে মানে অবস্থা যে মানে পোক উকুনে কামড়ায়, উড়াসে কামড়ায়, তারপর এক পদের পোক আছে মানে বাইয়ে বাইয়ে চলে, ওইগুলা মানে ঘুমানোর কোনো ই নাই। আর হুম, হুম, খাবার হুম, সপ্তাহে 3 দিন থাকে আর 3 দিন থাকে না, এটা হলো ফিক্সড রুল। হুম। এটা এইভাবেই চলে। মানে এক সপ্তাহের মধ্যে তুমি 3 দিন খাবার পাবা, 3 দিন খাবার পাবা না। হ্যাঁ বাবা, এটা ফিক্সড হয়ে গেছে, এইভাবেই মানে চলে। মানে একটা জায়গায় তুমি থাকতেছো 3 হ্যাঁ, দিন মাত্র খাবার সপ্তাহে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন 2 বেলা আর কি। মানে 2 আর বেলা। 2 বেলা খাবার ওই হয় ওই ওই এই এই কটা পরিমাণে ভাত, খাবার। এই কটা ভাত আর ধরেন খালি ডাইল। আর অন্য কিছুই না, ডাইল আছে, পানি দিয়ে সেদ্ধ করে ওইগুলা দিয়েই। মানে সাচ্চানি মানে তুমি। ওইগুলা বলার, এই দেখেন এই যে ওইখানে থাইকা এই যে ঘাও পাঁচটা আমার এই পুরা শরীর দিয়া অবস্থা দেখেন, এই যে এই দেখেন এই যে এই অবস্থা, এই যে আমার এই পুরা এই যে অবস্থা, এগুলা মানে আমার পইছে, আমার পুরা শরীর দিয়ে কষ্টানি পড়তো আর কি। মানে ঘা ঘা হইয়া কষ্টানি পড়তো। হুম। আমি ব্যথায় উঠতে পারতাম না, বইতে পারতাম না, আমি মানে শুইতাম তাও ওরা তো উপর তোমাদেরকে দিয়া। ঠিকঠাক খাবারও দিতেছে না। মানে ওষুধও চাইলে দেয় না এগুলো? ওষুধ চাইলে ওখানে খাবারই পাই না, ওষুধ দিবে কই থেকে? আচ্ছা। মানে ওকে। এখন ওইখানে কি করব, ওই অবস্থায় থাকছি, ওই ফিলেই ছিলাম। তারপরে আপনার ওইখানে গেম-টেম ওই যে মানে নিয়া ধরা হয়, গেমের কথা কইলা আনলো, টাকা নিল। পরে ওইখানে ছিলাম আরো আপনার 2 মাস, 2.5 মাসের মতো হবে আরকি। তারপরে আমারে ফোন দিয়া বলতাছে কি যে, "জয় তোরে আবার গেম দেবো। তোরে এবার কোনো ভুল হবে না। ১০০ তে ১০০ তুই চইলা যাবি ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই। তুই ১০০ তে ১০০ যাবি গিয়া।" আমারে বলতাছে এইটা। আচ্ছা। তাই আমার এইটা বলতেছে, আমি বলতেছি, "দেখ আগে আমার এই অবস্থা হইছে দেখেন ভাই, আবারও যদি আমি বাঁচবো না ভাই, আমার যে অবস্থা, আমারে যে মাইরটা মারছে ভাই, আর আমার আম্মার অবস্থা একেবারেই ভালো না। হুম। ওই আমারে যে মারছে, ওইটা দেইখা আমার আম্মু ওই 3 বেলা মারছে, ভিডিও কলে আমার আম্মুরে রাইখা, আমার আম্মু করছে স্ট্রোক। মানে ওই ছেলেরে মারতাছে, পিটাইতাছে, হাত পা বাপ মার সামনে মার কি এটা সয়? মার পরানে তার সয়? মানে তুমি যখন ওইখানে ছিলা, মানে হ্যাঁ। তুমি এই কি বলে এই ধরনের বাজে এক্সপেরিয়েন্স এর মধ্যে যাইতেছো, তখন তোমার মা হচ্ছে স্ট্রোক করছে। হ্যাঁ, স্ট্রোক করছে আমার মা। এখন সন্তানরা যদি এভাবে মার সামনে মারে, পিটায়, এই মার কি সয়? আচ্ছা, আপনার এই যদি পিটায়, আপনার মার কেমন থাকবে? উফ! দর্শক আপনারা আসলে মানে ব্যাপারটা শুনতেছেন, বাট এই ছেলেটা এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করে আসছে। মানে আ আ এরপরে কি হইলো আরকি? মানে তারপরে? আমারে বলতেছে যে, "দেখ যা হইছে, হইছে। হ্যাঁ। এতগুলো টাকা গেছে গিয়া। এখন তুই যদি দেশে যাস, তুই বাঁচবি কিভাবে?" ওরাই আমারে মানে এটা বলতেছে। কি ওই যে টিটু দালাল? টিটু, দালাল আর রিয়াজুল হ্যাঁ, বলতেছে, হ্যাঁ, "কিভাবে হ্যাঁ। বাঁচবি?" আমার এইগুলা বলছে, আমিও ভাবলাম যে আমি তো গরিব মানুষ আসলেই, দেনা-পাতি কইরা আনছে। আমি যদি দেশে যাই, এত টাকা আমি কিভাবে, হুম। আমি যাই দেখি কি হয়। তা আমারে বলল যে, "১০০ তে ১০০ কোনো মিস নাই, চইলা যাবি। আল্লাহ ভরসা। কিচ্ছু হইবে না।" পরে আমারে বলল এটা বইলা যে, "কালকে সকালে গাড়ি আসবে সেম টাইম।" ওই ঘর থেকে হলো হুম। সকালের দিকেই নেয়, আচ্ছা, ভোরবেলা। ভোরবেলা? তা আমারে ওই টাইমে নিবে। ঠিক আছে? কথা বলল। আমাদের সেম আবার ৫ জন। আমি ছিলাম, কিন্তু আমার সাথে আবার অন্য লোক ছিল। ৫ জন গাড়িতে তুলল। হুম। গাড়িতে তুলল, তোলার পরে আপনার ঘন্টা ২ চলল, চলার পরে নিয়া বের করল গাড়ি থেকে। আমাদের নেওয়ার কথা ছিল সাগরে পাড়ে নিবে, বোটে উঠাই দিবে। হুম। আমাদের নেওয়ার কথা ছিল ওই জায়গায়। বলছিল ভোট ঘর নাকি সাগরের পাড়ে ঘর থাকে, ঘরে নিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ভোটে উঠাই দেবো। হুম। কথা ছিল এইটা। এখন এইটা বলতে গিয়ে পরে ওরা করছে কি, আমাদের নিয়া করছে কি, এক
বাড়ির ভিতর ঢুকাইছে, রাখছে। মানে বাড়ির মতো আমরা দেখছি আরকি, আমি একটু অঙ্গি দিয়ে। বের হইছি, পরে এখন দেখি সেনাবাহিনী। সেনাবাহিনী দাঁড়ানো গাড়ির পাশে। আমরা বের হইছি, সেনাবাহিনীতে আমাদের এক, এক করে হাত ধরতেছে। হাতে এখানে গার্ড ধরতেছে, ধইরা আমাদের নিসমুই বসাইতেছে। যাতে আমরা দৌড় দিতে না পারি বা লড়াচড়া না দিতে পারি, ধইরা তার ফেলছে। মানে তোমরা এবারও ওই বোটে গেমে যাওয়ার কথা, বোটে না যাইয়া তোমরা আবার ধরা খাইলা নাকি? আবার সেনাবাহিনীর কাছে চলে গেছে, আবার হ্যাঁ। ধরা। ভাই এত কিছু গেছে, আবার ওই সেনাবাহিনীতে যে সময় দেখছি, ওই সময় আমি কি আর আছি? আমি ধইরা নিছি আমি আর বাঁচবো না, এই শেষ। হুম, হুম, এই শেষ। এই এদের হাতে যে আবার পড়ছি। পরে কি করবো, এখন ওইখানে বসি, ফোন তো আগে থেকেই নাই। হুম, পরে করলো কি, ওরা নিয়ে গেল রুমে, পার্সোনাল এক রুমে নিয়ে আমাদের দিয়ে ওরা চলে আসলো। হুম। রাইখে আসলো আপনার একটা রুম, অন্ধকার। রুমের ভিতর অলের সাথে আর কি, দেন সাদা ওয়াল। যদি আমি এটা ইটের কোনা দিয়ে লিখি তা তো লেখা যায়, দাগ উঠবে। তো এখানে লেখা যে বেচার ঘর বাই পালা। মানে সেনাবাহিনী তোমাদেরকে যেখানে নিয়ে গেছে, হ্যাঁ, যে সেই রুমের মধ্যে তুমি দেখতেছো যে মানে দেওয়ালে লেখা যে বেচার ঘর পালাও, এরকম লেখা দেখছো তোমরা? হ্যাঁ। ওকে, মানে ওই রুমে কি আলো বাতাস ছিল আগেরটা? না, আলো বাতাস কিচ্ছু ছিল না আপনার। ওই রুমে যখন ঢুকাইছে, হ্যাঁ, মানে আমি কান্না করতে করতে তো শেষ, আমার পরানে শুধু যে আমি আর বাঁচবো না, এই শেষ। আপনার রুম, দরজা ছিল, হ্যাঁ, আর ওই রুমের উপরে এতটা একটা লোহার খাসি দেওয়া ছিল, হ্যাঁ। জাস্ট খালি ভেন্টিলেটর, একটুখানি আলো বা বাতাস ঢুকতো। হালকা একটু আলো দেখা যাইতো এই। ওকে। ওই সিস্টেমে নিয়ে রাখলো। রাখার পরে আপনার ওইখানে কিছুক্ষণ পরেই গেট খুললো। গেট খুলছে পরে আমরা তো পরানের ভিতরে আতঙ্ক। গেট খুলছে পরে আমরা মানে দূরে চলে গেছি। একজন হুম, ৫ জন হুম, হুম, একখানে হুম, বইসে হুম, হুম। বইসে আছি। পরে করলো কি, গেট খুইলা ৪টা লোক ঢুকলো। ৪টা লোক ঢুকলো, এরা হলো টুপি পরা, ওই যে শীতকালে আমরা পরি না মাংকি টুপি। তা ঢুকলো, ঢুইকা দেখি এই ৩ জনের হাতে লাঠি। লাঠি আচ্ছা। নিয়ে ঢুকছে। একজনে ঢুকছে। ওইটা দেইখা মানে মানে কেমন যে ভিতরে ফিলিংস হইছে, আমি তো খালি বলতেছি যে এই শেষ, আমি আর বাঁচবো না। আমার ফ্যামিলি মানে কি হবে, আমি ওই চিন্তা, আমি ওইখানে বসে আমি কি হুম। দিয়ে কি করবো, আমি দিশেহারা হয়ে গেছি। মানে ওরা কি বাঙালি ছিল? মানে বাংলাদেশী নাকি? ওরা আইসা বলতেছে বাংলা ভাষা। এই তো আমরা বুঝছি যে ওরা বাঙালি। মানে সেনা কি, আমি আবার একটু ক্লিয়ার হইনি। হ্যাঁ, লিবিয়ার সেনাবাহিনী তোমাদেরকে আটকাইছে, হ্যাঁ। নিয়া ওদের ডিটেনশন সেন্টারে রাখছে। এখন সেইখানে আইসা বাংলাদেশী কথা বলতেছে, মানে মানকি টুপি পরা। আপনার ওরা যেখানে লোক রাখে আরকি হ্যাঁ। ওদের, ওইটা না। ওরা হলো পিছন দিয়ে ঢুকাই নিয়া ও, আরেকটা। একটা সাইড গোপন ঘর থাকে না পিছনে, ওই হ্যাঁ, জায়গায় হ্যাঁ, নিয়ে হ্যাঁ, রাখছে। হ্যাঁ, তো ওইখানে ৩ টা বাংলা আইলো। হ্যাঁ। বাংলায় আইয়া মনে করেন আমাদের বলতেছে যে তোরা বাড়ি ফোন দিয়ে এখন বলবি টাকা লাগবে, টাকা দিতে বলবি যে ১৯ লাখ, এর থেকে ১ টাকা যদি কম হয় তোদের গুলি করে তোদের ডাইরেক্ট মাইরা ফেলুন। মানে এরপরে আবার ১৯ লাখ। হ্যাঁ, ওরা চাইতেছে আবার ১৯ লাখ ওই বাংলায়। কারণ আমি বলছি কানতে কানতে, আমি বলতেছি আর পাও জড়াই ধরছি, ভিক্ষা চাইছি যে ভাই দেখ আমার এই অবস্থা, এরকম টাকা নিয়ে নিছে দালালে, আমি এত টাকা কই পাবো? কয় ওরা পাওটা ছিটা দিয়ে অত কিছু আমরা জানি না, মানে লাথি মেরে আমরা ফেলাই দিছে, অত কিছু আমি জানি না, খানকির বলে তুই টাকা দিবি, গালাগালি করতেছে, টাকা দিবি। এর মাঝখানেই ওই ৪ জন হলো পিছনে নিছে। ওই যে আমি আবার আগে বলছি পাও জড়াই দিছি, হুম, ভাই হুম, আমারে হুম, হুম, ছাইড়া দে, হুম, বাস হুম, হুম, মাফ কইরা দে। এজন্য আমারে আগে ধরছে। হুম, ওদের ৪ জনের ওই পাশে নিয়ে বসা করাইছে, নিচমুই মাথা দিয়ে এইভাবে বসা হুম, করাইতেছে। হুম, আর আমারে ধরছে। ৪ জন ছিল না ওরা করছে কি, একজনে আপনার আমার হাত বানছে পিছনে এইভাবে। হুম। এভাবে হাত বানছে, হাত বাইনা আমারে ধাক্কা মেরে ফেলাই দিছে উপুত কইরা। মানে তোমারে। ফ্লোরে ফেলাই দিছে। ওকে। এইভাবে হাত বাইনা ফ্লোরে ফেলাই দিছে। আর তারপরে পাও বানছে। ২ পাও এক কইরা বাইন্ধা দিছে। বাইন্দা আমার করছে কি, একজনে পা পাড়াই ধরছে এইভাবে উপরে হুম। থেকে। আরেকজনে আমার মাথা হলো এইভাবে সাইডে ফ্লোরে পড়া নাই, এই জায়গায় পাড়া দিয়ে ধরছে। ঘাড়ে পাড়া দিয়ে ধরছে। এই সাইডে পাড়া আচ্ছা। দিয়ে যাইতে ধরছে। যাতে আমি লড়া না দিতে পারি, লড়তে না পারি। এভাবে বানছে আমারে। বাইন্দা পরে আমার বাড়ি নাম্বার চাইতেছে। আমার তো ফোন নাই। এখন আমি নাম্বার ওই অবস্থায় আমারে মানে ওই ফেলে ধরছে, পরে আমি কি করব? আমি বাঁচার জন্য আমি নাম্বার দিয়ে দিছি বাড়ির। হুম। বাড়ির নাম্বার দিছি, পরে আমার আম্মু ছিল, আব্বু ছিল, ফোন দিছে। এদেরকে ফোন দিছে। ফোন দিয়ে দেখাইতেছে কি যে আমার এই সাইড পাড়াই ধরছে, আমার খালি এইটুক দেখা যাইতেছে। বলতেছে ওরা গালি দিতেছে আমার বাপ মারে উড়াধুরা, মানে বাজে ভাষায় গালি দিতেছে, আর হ্যাঁ। বলতেছে যে তুই এই মুহূর্তে মানে এখন Oh টাকা my দিবি তুই God! ১৯ লাখ বাংলার, আর না হলে তোর ছেলেরে মাইরা ফেলবো। এই দেখ তোর ছেলে, এই যে আমারে বলতেছে এইটা। Oh my God! মানে
মানে 44 লাখ টাকা দিলা, এরপরে হ্যাঁ এই পরিমাণ টর্চার তোমার উপর দিয়ে গেল, হইলো, এরপরে আবার 19 লাখ। হ্যাঁ এরপরে আবার 19 মানে লাখ এই পুরা এই মেকানিজমটা কি ওই আগের সেম প্যাটার্নে হইতেছে? পুরা মানে আবার তুমি টাকা দিলা, আবার হ্যাঁ, টাকা আবার চাওয়ার জন্য ওরা তোমারে ইয়া করতেছে। আবার আবার আমার বাপ মার কাছ থেকে টাকা চাইতেছে কারণ আমি যে আমার এইভাবে পাড়াই ধরছে আমার যে মারতে আছে হ্যাঁ, আমি কানতাছি আর আমি ভাবতাছি যে আমি এই শেষ আমি বাঁচবো না আমার বাপ মা এত টাকা কই পাবে আচ্ছা। আমার বাপ মা এত টাকা কই পাবে আমি এটা ভাবতাছি আর কানতাছি আমার বাপ মা এত টাকা কই পাবে এই পরে ওরে আমার বাপ মারে দেখাইছে মারতাছে আমারে পিটাইতেছে ওই সিগারেট খায় না হুম, হুম, বেরি হুম। ওই আগুন আমার হাতে ঠাইসা ধরছে এই যে এইখানে ঠাইসা ধরছে এই যে তারপরে এই যে পড়ছে বিড়ির আগুন দিয়ে আমার বাপ মারে দেখাইতেছে টাকা দিবে আর না মাইরা ফেলবে ওদের তো কোনো মায়া দয়া নাই তারপরে আর কি এই আমার বাপ মায়ের কথা বলছে টিটু রিয়াজুলের কাছে যে আমার ছেলে কই তুই গেম দিদের কথা বলছো যে এখন তো যাইয়া মারতেছে এই যে আমাদের ভিডিও কলটা দেখালো টাকা চাইতেছে এত টাকা আমরা কই হুম। এখন ওরা বলতেছে যে যদি টাকা দিতে পারেন তাহলে আপনার ছেলে বাঁচবে আর নাহলে বাঁচবে টিটু আর রিয়াজুল দালাল ওরা সরাসরি ডিরেক্ট এটা বলে দিছে এখন এইটা শোনার পর আমি তো শুনি না শুনছি আমার বাপ মায় মানে এবার আবার টি2 ডিরেক্ট বলতেছে। টিটু বলতেছে টিটু রিয়াজুল বলতেছে যদি টাকা দেন তাহলে আপনার ছেলেরা বাঁচাইতে পারবেন টাকা না দিলে বাঁচাইতে পারবেন ও আচ্ছা। কিন্তু ওদের সাথে কথা ছিল প্রথমে ওই আমারে বুঝাই নিছে আবার বইলাও নিছে 24 লাখ ওই এক কন্টাকেই সব ও আর কিন্তু বাকি পরে কিছু হইলে ওরাই দেখবে ওরাই এরকম দেখবে বলছে? কিন্তু পরে আর ওরা কিছুই দেখলো না পরে আপনার করলো কি করবো এখন ওইখানে আমার মারতেছে হুম, 3 বেলা ফোন দিয়ে ওইভাবে মারতেছে টর্চার করতেছে বাপ মারে দেখাইতেছে হুম, এখন বাপ মার কি অবস্থা কি যাইতেছে আপনি বুঝতেছেন ছেলেরা পাড়াই ধরছে আগুন দিয়ে ফুটতেছে হুম, আমার অবস্থায় যে হাত ঠাইসা ধরছে আমি শুধু দাপাইছি বিছানা আর জোরে যে ধরেন একটা মানুষে মারলে জোরে চিক্কুর মারে যে চিক্কুর মারলে ব্যথা একটু কমে বা ভালো লাগে মানে হুম, দুর্বলতা কাটে কিন্তু জোরে চিক্কুর দিলে আরো বেশি মারে কোনো চিক্কুর দিতে পারবে না। চিক্কুর দিলে আরো বেশি মারে পরে আমার বাপ মা যেভাবে পারছে 4 দিন 5 দিন বইসা টাকা দিছে গুছাইয়া টাকা দেওয়ার পরে আমার পরের দিনকে আমার নিয়ে এসে ওইখান থেকে মানে সাইডা দিছে টাকা ওদের হাতে টাকা দেওয়ার সাথে সাথে আমার সাইডা দিছে টিটু রিয়াজুল উপরে আমি ওই যে হ্যাঁ। আগের জায়গায় ছিলাম সেম ওই জায়গায় নিয়ে এসে হুম, ওই ঘরে পরে আমি বলছি যে দেখ আমার অবস্থা আমি হাঁটতে পারি না চলতে পারি না খাবার নাই হুম, এখানে হুম, ওষুধ হুম, নাই আমি হুম, থাকবো না আমার দেশে নিয়ে হুম, আর ওই বলতেছে যে দেখ টিটু রিয়াজুল যে দেখো ভাই মানুষ বলতে ভুল 2 বার ভুল হয়ে গেছে 3বার এবার ভুল হবে এমন কোনো কথা নাই হুম। 3বার এবার ভুল হবে না তার মানে এরপরে আবার তৃতীয়বারের মতো তোমাকে আর কি ইয়া করতেছে গেমে যাওয়ার জন্য, রাইট? হ্যাঁ আর আমি বলতেছি যে এত কিছুর পর মানে এত কিছু হয়েছে আমি যাইতে পারবো না আমার সাহসে কুলায় না আমার শরীরের অবস্থা ভালো না ভালো না। আমি যে মানে কিভাবে বাইচে আছি আমি নিজেও জানি না হুম, পরে আমি বলছি পরে বলতেছে যে দেখ তুই এত টাকা তো ঋণ হয়ে গেছে তুই যে দেশে যাবি পরে এই টাকা দিবি কোথা থেকে পরে এটা আমার বলছে পর আমি আর কি একটু ভাবলাম যে এত টাকা আসলেই কোথা থেকে দিব হুম। পরে আমি ভাবলে চিন্তা করি আরেকবার লাস্ট চান্স নেই জীবনের মানুষের এই সময় গিয়ে আ যে একদম শেষ করব, আচ্ছা শেষবারে আরেকবার দেখি যে এত মৃত্যু ঝুঁকি, এত টর্চারের পরেও, এরকম পরিবেশে থাকার পরেও তার হাতে কোনো অপশন নাই যে আসলে সে কি করবে। তো সর্বশেষ চেষ্টা আর কি জয়ের ভাষার মধ্যে সে আবার চেষ্টা করতে যাচ্ছে আর কি। এরপরে তুমি কি করলা? এরপরে আমার বলল যে হ্যাঁ। তোর গেম হবে তোর 2 দিন পরে গেম তা আমার একদিন আগে পরে ফোন দিয়ে বলতেছে কালকে সকালে গাড়ি আসবে তোর নিয়ে যাবে তা আমার আবার এইটাও বইলা দিছিল যে এবার যদি কোনো আল্লাহ না করুক তৃতীয়বার যদি কোনো ভুল টুল হয় বা কোনো হুম, মানে আল্লাহ না করুক বিপদ হয় তাহলে যত হুম। টাকা পয়সা লাগবে সবকিছু আমরা দেবো তুই চিন্তা করিস না তোর যত যাক আমরা তার ইয়া মানে করবো। এবারের মানে এবারের তোমার যে ইয়াটা দিছি সেটা হচ্ছে যে এবারে যাই কিছু হোক হ্যাঁ, তোমাদের আর কোনো টাকা খরচ করতে হবে না, যে আমরা সব বুঝুন ওরাই বুঝবে আর কি, হ্যাঁ যে ওরাই টিটু, বুঝবে রিয়াজুল টিটু এই রিয়াজুল দালালরাই বুঝবে। বলতেছে হ্যাঁ। আমার তাই এই আশ্বাসটা দিয়েছে পর আমি আরেকটু সাহস পাইছি যে হুম, না শেষ চান্স নেই পরে একদিন আগে রাইতে ফোন দিয়ে বললো সকালে গাড়ি আইবে পরে গাড়ি আইবে আমাকে গাড়ি সকালে আইলো আমাকে নিয়ে গেল 3-4 ঘন্টা চালাই আনলো আর নাম শুনছি আর কি পরে খবুজ নাম মানে ত্রিপুলের দিকে উপরে আর কি আনলো পরে ওইখানে আইনা 2 দিন ছিলাম আমরা মরুভূমি রাখছিল গাছের নিচে মানে এবার গেমে না, গিয়ে তোমাদের মরুভূমির হ্যাঁ এখানে রাখছে আর অন্য মরুভূমিটা ইয়াতে রাখে নাই। না অন্য কোথাও রাখে নাই Okay. পরে মরুভূমি 2 দিন ছিলাম পরে ওইখান থেকে মানে একটা পাহাড়ি মানে অত উঁচা না
পাহাড়ের পরেই নদী সাগর। হুম, তাই আমাগো পরের 2 দিন পরে রাত্রে নিয়ে গেল। হুম। সব লোক হাঁটাই নিয়া ওই পাহাড় উঠাইছে। উঠাইয়া পরে পাহাড়ের নিচে আমরা দেখি সাগর। পাড়ে আমরা। আচ্ছা। পাড়ে ও সাগর দেখতেছি। নিয়া পরে ওই পাশ দিয়ে নিচে নামাইছে। হুম, একেবারে পাড়ে। পাড়ে নামাইছে, পরে পাড়ে নামাই গিয়ার পরে বোট আইলো। দেখলাম আমরা দেখতেছি বোট আইলো। আমাকে পানিতে নামাইছে। আমরা মানে হাতড়াই উঠছি। আমাদের লিবিতে ধইরা মানে চুবনি দিতাছে নিচমুই, উপারমুই ওই দিতাছে, সাগরের মারতাছে। মধ্যে এটা? হ্যাঁ, সাগরের মধ্যে। আহ, তারপরে ওইখান থেকে আপনার উঠছি। ওঠার পরে লিবিতে উঠাইলো। উঠাইয়া মানে পিছনে চাপাই বসাইলো। থাপুরও দিছে। অনেক কিছুই করছে, মানে মারধরও করছে। হ্যাঁ। তারপরে করলো কি আপনার বোট আমাকে বলছে যে কন্টাক্ট বোট। আমার বইলা দিছিল দালালে যে তোদের সেনাবাহিনীতে 2 পাশে 2টা বোট নিয়ে তোরা আগাই দিয়ে একেবারে ও, লিবিয়ার তার সাগর। মানে এবারের বোটটা হচ্ছে আলাদা। মানে হ্যাঁ, অন্যান্য বোটগুলা কি তাহলে কন্টাক্ট ছিল না, নাকি এইটা কিভাবে? মানে ২টা বোট আলাদা কি? মানে 2টা ওই 2টা তো আমি ভোট দেখি নাই, যাই না। ও আমার আচ্ছা, ভোটের হ্যাঁ। কথা বইলা নিয়ে ওই যে কালাবুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিল ওরাই। আবার ওরাই টাকা নিয়ে হুম, ছাড়াই হুম। আমরা। ওইটা তো জানি, কিন্তু এবার হলো বলছে ভোটে কন্টাক্ট মানে হ্যাঁ, যে বলছে এই বোটটা 100 এ 100 হ্যাঁ, যে যাবে। আমার দর্শক, এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা এতক্ষণ যে ইয়াটা দেখলাম যে এইখানে যে কন্টাক্ট বোটেরটা কথা বলা হলো, যে এটা 2 সাইডেই কন্টাক্ট থাকে। কন্টাক্ট মিনস এই সাইড থেকে যখন ছাড়ে ওই সাইডেও আবার আরেকজন রিসিভ করে। দ্যাট মিনস এখানে কোনো ইয়া হওয়ার চান্স নাই। এটা হলো কন্টাক্ট বোট। না, কথা ছিল হলো সাগরের পার থেকে যখন ছাড়বে হুম। 2টা সেনাবাহিনীর বোট থাকবে, মানে লিবিয়ার। আচ্ছা। ওরা আমাদের আগাই দিয়ে আসবে সামনে, যাতে কেউ না ধরে। গার্ড দিয়ে। গার্ড দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ। তাই আমাকে কথা, আমরা তো নিশ্চিন্তে সেনাবাহিনী আগাই দিবে। তো আমরা বোটে উঠছে সময় কোনো সেনাবাহিনী ছিল না, সাধারণ লোক হুম, ছিল হুম, হুম, লিবিয়ার। হুম, হুম, পরে আমাদের 10 মিনিট চলছি আমরা। হুম। আমাকে বোট ছাড়ছে। আমরা 10 মিনিট চলতে, চলতে আমরা যেয়ে পড়ছি সেনাবাহিনীর সামনে। তা আমাগো মাথায় আছে আমাগো আগাই দিয়ে আচ্ছা, আসবে। আমাদের তো এটা আগে দিয়ে আসবে। আমাদেরই হ্যাঁ। আগাই দিয়ে আসবে। এর মাঝখানে আমাগো দেইখা লাইট মারছে বোটে। রাতে তো ওরা লাইট মারছে। ১ম বোটে লাইট মারছে, 2টা বোট ছিল সেনাবাহিনীর। লাইট মারছে, পরের বোটে শুরু করছে গুলি। মানে আকাশে গুলি করতেছে আর আমাদের বলতেছে বোট থামা। মানে ডিরেক্ট তারা এবার গুলি করতেছে হ্যাঁ, তোমাদেরকে, আর মানে তোমাদেরকে গার্ড দিয়ে যাওয়ার কথা সেগুলো না করে ডিরেক্ট গুলি ফায়ার করতেছে। ফায়ার করতেছে আকাশে, ও বোট মাই থামাও। গড! বোট তোমরা থামাও। কয়জন ছিল বোটে? আমরা বোটে টোটাল ছিলাম ৬০ জন। ৬০ জনের উপরে গুলি করতেছে গুলি করতেছে। ১ম করছে আকাশে গুলি। আকাশে। হ্যাঁ, থামাইতে বলতাছে, ওরকম ৫ মিনিট মতো ধাওয়াইছে, গুলি করছে, না হইলেও ১০০ রাউন্ড গুলি করছে হ্যাঁ। আকাশে। থামাই না আমরা বোট। থামাই না তারপরে ওই গুলি করা শুরু করছে ডাইরেক্ট বোটের উপরে। ও মাই গড! বোটের উপরে আমাকে আবার পিছনে তেল ছিল, এরকম চাঙ্গারি দেয় থনি উঁচা, আমাদের মাথার তন উঁচা। তাই তেলের বোতল মানে গেলেন গুলি লেগে ফুটাইয়া তেল পড়তাছে শরীরের উপরে, ভিজে যাইতেছি তেলে। তেল পড়তেছে, আমরা সবাই নিচমুই মাথা দিয়ে আল্লাহরে ডাকতেছি। এরপরে আমরা তো কল্পনাও করি না আমরা বাঁচবো। সাগরের মাঝখানে পানি, পানির ভিতরে আবার গুলি করতেছে। আবার 2 ভোট দিয়ে ওরা মানে চাপ দিতেছে আমাকে, ভোট মানে বাড়ি থাম দিয়ে থা ফাটাই ফেলবে। থামানোর জন্য আবার ডুবাই দিবে ভোট, এরকম। হ্যাঁ। তা গুলি করতে, করতে ভোট ওরা 10 মিনিট পর্যন্ত ধাওয়াইতেছে, গুলি করতেছে, থামাইতেছে না ভোট। হুম, হুম, হুম। থামাইতেছে না, তাই মোস্তাপুরে জীবন ডালি নামে একটা ছেলে ছিল। তা ও আবার লাল গেঞ্জি পরা ছিল, ওরে অন্ধকারে দেখা গেছে। দেখা গেছে পরেই ওরে গুলি করছে হাত পেছাই। হুম। হাতে গুলি করছে পর ও আবার চিল্লুক দিয়ে দাঁড়াই গেছে। আমার গুলি লাগছে, মানে একটু উপর মুই যাইকা উঠছে পরি, সাথে সাথেই ঘাড়ে একটা গুলি লাগছে। মানে একদম এইখানে ডাইরেক্ট গুলি লাগছে। গুলি লাগা আমার পাশেই ছিল। গুলি লাগার সাথে সাথে ও একটা চিল্লুক দিছে, ওরে আল্লাহরে বইলা একটা চিল্লুক দিছে। চিল্লুক দিয়া ওই যে বোর্ডে উব্বতে পইরা গেছে, ওই পড়াই শেষ ডাইরেক্ট। হুম। মানে আর একটা লড়াও দেয় না চড়াও দেয় না, আমার পাশে পইরা গেছে। আমি যখন মানে কি দিয়ে কি করবো, আমার মাথায় কোনো কাজ করে না যে আমার সাথে এক এলাকার আমি চিনি, পাশাপাশি জায়গায় মারা গেছে। মানে তোমার বোটের গুলিতে গুলি করছে সেখানে একজন ডের মতো, যাকে তুমি চিনতা আগে? হ্যাঁ, আমি চিনতাম। জানি না, আমার তো বাঁচার কথাই ছিল না। হ্যাঁ। হয়তো ওই যে আল্লাহ তো বলছে হায়াতে যতদিন আছে ততদিন বাঁচবে। আমার হায়াত ছিল দেখে আমি বাইচাইছি। আমি কল্পনাও করি নাই যে আমি বাঁচবো। আমি নিশ্চয়ই মাথা দিয়ে এভাবে বইসা রইছি আর আল্লাহরে ডাকতাছি আর কানতাছি। আমি কি করবো? আমি সাগরে যে পইরা যামু, লাফ দিয়ে মইরা যামু, সাগর, হুম। পানি। গুলি করতাছে, সোজা হয়ে বসমু, গুলি করে একজন মাইরা ফেলছে। ওইখানে মানে মৃত্যুর মুখের থেকে আমি বাইচা আইছি। এই পরে আপনার করছি কি, ওই মানুষ মারা গেছে, পরে ড্রাইভারে বোট থামাই দিছে। পরে ওই কালাবুশ এই সেনাবাহিনীর যে বোটটা, ওরা আমি এলো মাঝ বরাবর বসা না, বোটের সাইডেই বসা। বোটের সাইডে পর্যন্ত গুলি লাগছে, আমার শরীর পুরা কাঁপতেছে, গুলি লাগে শরীর কাঁপা ওঠে। ওরা করলো কি, ওদের বোট থামাই দিছি পর হুম। ওরা ওই ওদের বোটের মানে সামনের সাইডটা আমার এই সামনে দিয়ে উঠাই দিছে। আমার বোটের যে কান্দা, হুম। এটার উপর দিয়ে উঠাই দিছে বোট।
ওদের বোট উঠাই দিছে আমি এরকম সরছি আমার সামনে দিয়ে বোটের মাথা উঠে গেছে একটা নামছে সেনাবাহিনী ভিতরে 2টা নাইমা বন্ধ করছে চাবি বন্ধ করে ওদের হাতে ছিল পিস্তল AK-47 বড় ওইগুলা দিয়ে এলোপাতারি বাড়ি আর ওরা তো বুট পরা লাতি আর মানে থাবুর মানে কোনো কুলকিনার নাই ওয়ের ভিতরেই আবার মাইর হুম। একে তো গুলি করছে লোক মাইরা ফেলছে সাগরের ভিতর মানে বাঁচবো আশা করি না কি পরিস্থিতি এটা তো বুঝতে পারতেছে তার উপরে আবার মারতেছে ওরা আমাদের মারার পরে করলো কি ওদের 2 বোটে ভাগ করে উঠাইছে ছোট 2টা বোট ছিল সেনাবাহিনীর ওদের 2 বোটে ভাগ করে উঠাই আমাকে নিয়ে গেছে পারে ওদের মানে স্থানা সাগর পারে যে গাড়ি সেনাবাহিনীর ওইখানে নিল পরে ওই জীবন ডালি যে মারা গেছে ওর লাশ দেখলাম আমরা আমাকে বোট নিয়ে এসে বোটের উপরে রাখা পরে ওরে আমগো উঠাইলো তো সেনাবাহিনীর বাস আছে না ওই বাসে উঠাইলো আর ওরে উঠাইলো অ্যাম্বুলেন্স ওর লাশ অ্যাম্বুলেন্স উঠাইলো আমরা বাসে যাইতেছি অ্যাম্বুলেন্স আমাদের সাথে সাথে যাইতেছে তা আমরা কতটুকু যাওয়ার পর আমাকে মাথা নিসময় দিয়ে দিয়েছে আমাকে পথঘাট দেখতে দেয় নাই বাসের ভিতরে সেনাবাহিনী পিস্তল নিয়ে খাড়ানো নিয়ে গেলো আমাকে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে না বড় ওইগুলো ভিতর নিয়ে একটা রুমের মতো হয়তো ওই লোক রাখার মাল সাবানা রাখার বড় একটা টল ঘরের মতো ওইটার ভিতরে আমাকে 60 জন রাখলো বাংলা আর ওই জীবনের লাশ নিয়ে ওরা বালিচাপা দিয়ে দিছে লাশও দেয়নি মানে সেই ডেড বডি নিয়ে বালিচাপা দিয়ে হ্যাঁ দিছে বালিচাপা দিয়ে দিছে মানে ওরা এটা লাশ। তোমরা কিভাবে কেমনে জানছো এটা আমরা ওই যে 2-1টা সেনাবাহিনী আসতো আমাকে হ্যাঁ হ্যাঁ কাছে ওই যে গেট খুলতো তাই পুরান কিছু লোক আছে না 60 জনের ভিতরে একজন তো বাসা জানতে পারে পরে কথা বলছে পরে বলছে যে মানে দাফন করে দিছে আর ওই দেশে দাফন মানে আজনবীগো মরুভূমি ভিতর নিয়ে বালিচাপা দিয়ে একটা পাথর রেখে দিয়ে দেয় ও মাই গড পলিথিনে কইরা পলি মাইরা বালির ভিতর দিয়া চাপা দিয়ে দেয় পাথর দিয়ে দেয় দর্শক আপনারা হয়তো এতদিন দেখছেন শুনছেন যে হচ্ছে লিবিয়া যায় লিবিয়া দিয়ে ইটালি যায় অনেক ইটালিতে ভালো থাকার জন্য ধরেন যারা চলে যেতে পারে তারা তো এই ধরনের সিচুয়েশন পার করেই যায় এরপরে যাদের ওই সৌভাগ্যটা হয় না যাওয়ার এবং যারা মৃত্যুর কোলে ঢলে পড়ে তাদের শেষ ঠিকানাটা আসলে কবরও হয় না মরুভূমির মাটিতে বালিচাপা দিয়ে দেওয়াই হয় যেটা আমরা জয়ের মুখ থেকে শুনলাম জয় এরপরে কি হলো এরপরে আমাদের ওইখান থেকে জেলে হুম। পাঠাই দিল ত্রিপলি তাজোরা জেল সফর জেল ওইখানে পাঠাই দিল এখন ওইখানে জেলে বসে তার কোনো কন্ট্রাক্ট নেই আর জেল হলো আপনার এমন সিস্টেম এমন বাংলাদেশে যেমন ওই যে ফলের আড়ত আছে না বড় টল ঘরের মতো ওরকম একটা ঘরের 2-3টা ঘরের মতো একটা ঘর ওরকম 7টা ঘর তাই লেখা 1 2 3 4 5 6 7 7টা সেল আর কি ওরা বলে তা আমাদের 3 নাম্বার সেলে নিয়েছিল তা আমরা লোক ছিলাম একটা ভিতর 600 থেকে 700 মতো 600 থেকে 700 মতো থাকার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই পোকামাকড় উড়াস খাবার নাই বাথরুমের পানি খাইতে হয় ওটা ডাইরেক্ট বাথরুমের পানি খাইতে হয় তাই বাথরুমের পানি খাইতে পানিও ঠিক মতন থাকে না আর ওই যে কালো আছে না সুদানি ওইগুলা নিয়ে আর ওই যে মিশরি মাসরি ওরা আর আমরা 60 জন বাংলা আমাদের ঢুকাইছে তা আমরা তো ওইখানে বসে আর যোগাযোগ করতে পারি না বাড়িতে কিন্তু দালালে তো ঠিকই জানতে পারছে যে টিটু রিয়াজুল আমরা কোন জায়গায় আছি তো আমার বাড়ি থেকে ফোন দিছে পর বলতাছে যে ওরা ইটালি চলে গেছে মানে এরা তোমার বাড়িতে ফোন দিয়ে বলছে যে তুমি অলরেডি ইতালি পৌঁছে গেছো হ্যাঁ বলতেছে যে আমি ইটালি পৌঁছে গেছি আমার বাড়ি বলছে আমার বাপ মা মানে কিছু মানুষ আছে না মৃত্যুর মুখে থেকে বাইসা যখন নতুন জীবন পায় আমার বাপ মা ঠিক ওরম খুশি হয়েছে যে আমার ছেলেটা পার হয়ে গেছে বাইসা গেছে কিন্তু আসলে যে আমি জেলে গেছি এটা জানতে পারি নাই বলছে যে 2 দিন পরে ফোন দিবে বলতেছে 2 দিন পরে ফোন দিবে ইটালি রিসিপশিপ আছে ওপার নাই তারপরে কথা বল তো আমার বাপ মা আছে 2 দিন আশায় ঘুম নাই কারণ 2 দিন হয়ে যায় কোনো ফোন দেয় না আমি কোনো ফোন দিই না পরে 3 দিনের মাথায় মানে দালালে বলছে যে ওরা বলতাছে যে ইটালির সাগরে গেছিল গিয়া ওইখান থেকে ধইরা নিয়েছে সেনাবাহিনী কিন্তু আমরা তো আসলে লিবিয়ার পারে থেকে 20 মিনিট চলছে বোট এতটুক দূরে গেছে এমনি কত সময় লাগে লিবিয়ার এই পার থেকে ওই ইতালির ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে কারণ জায়গা পর্যন্ত ধরেন আমরা যেখান থেকে গেছি ওইখান থেকে ভালো বোট দাম বড় বেশি ইঞ্জিল সি বোট হইলে ওইগুলাতে আপনার ধরেন 10 ঘন্টার মতো লাগে 10 ওইখান ঘন্টার থেকে মধ্যে পৌঁছে যাওয়া লাগে আর পৌঁছায় তোমরা যাওয়া 10 মিনিট চলছো মাত্র। আমরা 20 মিনিট চলছি 20 মিনিটের মতো আর কি 20 মিনিট চলছি এতেই আমরা এসে আর ওই বলতাছে যে আমরা ইটালি সাগরে গেছি গিয়া ওইখান থেকে আর সেনাবাহিনীতে ধরে নিয়েছে এখানে তো আমাদের কোনো দোষ নাই বলতাছে পরে আমার বাপ মা বলতেছে আমার ছেলে কই পরে আমি খোঁজ নিয়ে নেই কই আছে আমি জানাইতেছি
পরে খোঁজ নিয়ে বলতেছে যে ওরা অমুক জেলে আছে, সারাইতে টাকা লাগবে। কত টাকা লাগবে? 25 লাখ টাকা লাগবে। মানে আবার টাকা চাইতেছে। আবার মানে এবার টাকা না সে বললো যে তোমার কি যে এবার যদি কোনো ইয়া হয় সেই দায়ভার ওই দালালরা নিবে বলছে না? দালালরা তো বলছে, কিন্তু এখন ধরেন আমি নাই, আমার নিখোঁজ, আমি তো জেলে, আমি তো কোনো যোগাযোগ করতে পারছি না, হ্যাঁ, আমার হ্যাঁ, বাপ হ্যাঁ। মা তো পাগল হয়ে গেছে, আমার ছেলে কই। এখন ওই অবস্থায় ওরে যে বলবে যে তুই বলছিলি এগুলা, এখন ওইগুলা ডাইরেক্ট বলে না, পারবো না, আমি ডাইরেক্ট সাপ না বলে দিছে, আপনারা যদি টাকা দেন তাহলে আমি সারাই এনে দিতে পারি, টাকা না দিলে না। ওহ মাই গড! বলতেছে টিটু আর শিট! রিয়াজুল এই কথা বলতেছে। আমার মায় বাপে যে টিটু, তারপর হুম। রিয়াজুলের আম্মুর পাও জড়াই ধরছে, আমার মায় পাও জড়াই ধরে পর্যন্ত কাঁদছে, কিন্তু হয় বলছে একটাই, টাকা দিলে আনবে আর না হলে আনবে না। এরপরে কিভাবে ইয়া এরপরে করলো? আমি আর কি তো পরে শুনছি আর কি এসে, আমার হ্যাঁ। বাপ মায় যেইভাবে পারছে, আপনার কষ্ট মষ্ট করিয়া যত আত্মীয় স্বজন এলাকা যেখানে পারছে হাতে পায়ে ধইরা, মানে 10 দিন বইসা 20 লক্ষ টাকার মতো গুছাইছে। আমি ততদিন নিখোঁজই ছিলাম জেলে, আমার কোনো খবর পাইনি। এখন ওরা বলতেছে 25 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, জেল থেকে ছাড়াইতে আমার বাপ মা জোগাড় করছে 20 লক্ষ টাকার মতো। তো নিয়ে ওর বাড়িতে গেছে। আর রিয়াজুলের আম্মু ছিল, বউ ছিল, আর টিটু ছিল, আর রিয়াজুলের আব্বু ছিল। হুম। এই কজন ছিল, এদের কাছে টাকা নিয়ে গেছেন। এরা বলতেছে টাকা লাগবে 25 লাখ। আর আমার বাপ মায় পাও জড়াইতেছে, 8 টাকা পাম, 5 লাখ টাকা আমরা পাইনি। পরে বলতেছে যে তাই আপনারা স্ট্যাম্প দিয়ে যান একটা, মানে কোনো লেখা নাই স্ট্যাম্পে, কিন্তু মানে সই, ফাঁকা। হ্যাঁ ফাঁকা স্ট্যাম্পে সই দিয়ে যান, আপনার ছেলের আমরা ছাড়াই আনবো, পরে আপনি 5 লাখ টাকা দিয়ে দিবেন। আচ্ছা। আর এটা বলছে, পর আমার বাপে আর ওদিক এদিক তাকায় নাই, আমার জন্য ডাইরেক্ট নগদে সাইন করে দিছে যে এটা আমার তার ছেলে, মানে তারপর তোমার এখানে কত টাকার হিসাব হইলো? মানে ১ম এ আমরা দেখলাম যে ৪৪ লাখ, হ্যাঁ ২৪ লাখ, তারপরে আবার ২০ লাখ, হ্যাঁ তারপরে আবার ১৯ লাখ। তাইলে হ্যাঁ কত হইলো? আ ৪৪, ২৪, ১৯ প্রায় ৬৩ লাখ। হ্যাঁ ৬৩ লাখের পর আবার ৫ লাখের দফা-রফা হইলো। তার মানে ৬৮ লাখ টাকা। তারপরে যে 20 লাখ হ্যাঁ, দিল, হ্যাঁ। 5 লাখ টাকা হলো বাকি। ও আচ্ছা, ২০ লাখ দেওয়ার পর হ্যাঁ ৫ বাকি। তার মানে oh my God! তাইলে তো এখানে ৬৩ পরে হচ্ছে যে ৮৩ লাখ টাকা অলরেডি দেওয়া, ৫ লাখ বাকি। তার মানে ৫ লক্ষ টাকা তাও বাকি, আপনার স্ট্যাম্প রাইখা দিছে, আমারে স্ট্যাম্প রাখা। ছাড়াইয়া আনলে টাকা তারপর দিয়ে দেবে। দিবে। তাই আমার বাপ মা স্ট্যাম্প দিয়েছে, দিয়ে আনার ৩ দিন পরে, তারও ৩ দিন পরে আমারে ছাড়াইছে। ছাড়াইয়া তো উপরে ছিলাম, ওই জেলটা হলো উপরে, তিরিপুলি বলে ওই জায়গায়। ওই জায়গায় আর কি টুকটাক বাংলা বের হইতে পারে, কাজ করতে পারে। হুম, তো হুম। ওই জায়গায় বের করিয়া আমার এক লোকের কাছে, মানে ২০ জনের মতো লোক থাকে, কাজ করে। ঠিক আছে? ওই জায়গায় তারা কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, রঙের কাজ করে, এসব কাজ হুম, করে, হুম, তারা হুম। থাকে আরকি। ওই জায়গায় আমারে নিল ছাড়াইয়া। ছাড়াইয়া আমারে নিল, হুম। নেওয়ার পরে এখন ওই টাকা স্ট্যাম্প আমার বাপ মায় টাইম নিয়ে এসে, আমার বাপ মা বলছে এত তাড়াতাড়ি আমাকে মাইরা ফেললেও টাকা পাবো না। ঠিক আছে? আর পরে আমি ওই যে ওই জায়গায় যে কাজ করে, এরা তো অনেক পুরনো লোক। হুম। এরা সব জানে জেল থেকে ছাড়াইতে কয় টাকা লাগে, কি লাগে। আমি কথা বললাম কত টাকা লাগে, এরকম আমার পরিস্থিতি। বলতাছে ওই জেল থেকে আমি নিজে, মানে এক লোক বলতাছে যে আমি নিজে লোক ছাড়াইছি বাংলাদেশী ১.৫ লক্ষ টাকা দিয়ে। ও আচ্ছা। আর ও আমার থেকে টাকা নিছে ২০ লক্ষ। আর ৫ লক্ষ টাকার স্ট্যাম্প নিয়ে রাখছে। তো এরা আমার সবকিছু শুই নাই, আপনি যেমন শুনছেন এরকম এরাও জিজ্ঞেস করছে, আমি বলছি। পরে এরা শুইনা আমারে নিয়ে আফসোস করতে করতে, মানে এরাই শুইনা অবস্থা, মানে একেবারে। পরে এরা আমারে জামা কাপড় দিছে, মানে এদের খাবার দিছে, আমারে মেডিসিন কিনা দিছে, তাদের কাছে রাখছে। মানে তাদের কাছে থাইকা আমি ২-৩ মাস ছিলাম তাদের কাছে, ওইভাবে বাসায় আমার বাড়ি থেকে টাকা দিতে পারে নাই যে খাবো। হুম, এরাই আমারে মিলগে, সবাই মিলগে আমারে খাওয়াইছে। সবাই বাগে থেকে একটু একটু পরছে, আমারে খাওয়াইছে, এদের পুরান জামা কাপড় যা পারছে দিছে। আর ওই ৩ মাসের ভিতর এই টিটু, রিয়াজুল, দালাল আমার কোনো খোঁজ নেয় নাই। তার মানে ওরা আমি তোমার সাথে আর কোন ধরনের যোগাযোগ করে না না, বা আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। আমি ফোন দেই, বন্ধ। আমার বাপ মা ওর বাড়িতে যায়, নাই। বিশ্রাই পায় না, খুঁজা পায় না, ওরা নাই। কেউরে পাইতেছি না আমরা। তারপরে আমি কি করবো, পরে ৩ মাস ওইখানে থাকার পরে, তারপরে এক ভাই আমারে বলল, "তুমি এখানে থাকবা কি করতে? তোমার তো অবস্থা ভালো না, শরীরের কন্ডিশন ভালো না। তুমি তুমি দেশে চলে যাও। তুমি দেশে চইলা যাও।" আর আমি বলছি, "আমি এত টাকা কই পাবো?" পরে আমি বলছে, "তুমি এখানে ২-৩ মাস কাজ করো, তাতে তোমার শরীরও একটু মানে ভালো হবে। আবার আলো বাতাস পাইলে, খোলা আকাশের নিচে একটু থাকতে পারলে তুমি বেটার ফিল করবা।" পরে আমি একটা রেস্টুরেন্টে আমারে কাজে দিয়ে দিল। ওইখানে আরকি ওই রেস্টুরেন্টটা, মানে ওই টেবুল আরকি ওই যে পরিষ্কার করে না, ওইগুলার কাজ করতাম। ওরাই আরকি খাবার দিত টুকটাক, ওই দেশে ওদের দেশি খাবার, ওইগুলা খাইতে পারতাম না, তারপরেও খাইতাম ক্ষুধার জন্য। পরে ওইখানে ২-৩ মাস কাজ করলাম আরো।
পরে কিছু টাকা হইছে আর বাড়ি থেকে বাপ মারে বলছে, বাপ মারে ওই যে ভাই ছিল তারে বইলা দিছি। সেই কথা বলছে যে ওরে এখানে রেখে কি করবেন? ওর অবস্থা তো ভালো না। ওরে আপনি দেশে নিয়ে যান, টাকা যা গেছে তো গেছে, ওর জীবনটাকে বাঁচান। এটা বলছে। পরে যে আপনি দেশে পাঠাই দিতে পারবেন? আমার বাপ মা বলছে, পরে বলছে যে টাকা দিলে আমি পারবো। পরে হ্যাঁ বলছে যে 2 লক্ষ টাকার মতো দিলে, হ্যাঁ আমারও পাসপোর্ট ছিল না। তা ওই দেশে আর কি ওই যে খুরুস বলে, ওই খুরুস দিয়া আউটপাস দিয়া আমার টিকিট কেটে এই দেশে পাঠাই মানে দিচ্ছে। আমি এই যে দেশে আসি, দেশে আইসা দেখি কি টিটু আর এই রিয়াজুলের আম্মু এদের নাকি পুলিশে ধরে নিয়ে গেছে আর জেলে। আমি আইসা এখন তাদের পাইতেছি না, দেখি না। ওকে, দর্শক আপনারা আর কি মোটামুটি শুনলেন যে কিভাবে আর কি জয় কি একটা জার্নির মধ্যে দিয়া জয় কিন্তু প্রায় 1 বছরের মতো হ্যাঁ, 1 বছর তুমি তাও। ছিলা আর কি মানে লিবিয়াতে। তো যেই টিটু রিয়াজুলের যেই দালালের মাধ্যমে জয়ের মতো আরো ছেলেপেলে যারা গেছে, তাদের মূল হোতাদের কিন্তু আর কি পুলিশ আমরা রিসেন্টলি দেখেছি যে গ্রেফতার করছে। যেমন হচ্ছে টিটু এবং রিয়াজুলের মা। বাট রিয়াজুলকে ধরতে পারে নাই বোধহয়। না, ও ইটালিতে আছে। রিয়াজুল ইটালিতে আছে। সো এই হচ্ছে আর কি সার্বিক অবস্থা। জয় তুমি আসলে এখন মানে ধরো তুমি গেছো কিন্তু এটা একটা ইল্লিগাল প্রসেসে। হুম। সব জেনে বুঝেই তুমি গেছো। এরকম হয় জেনে বুঝে গেছো। আমার তারপরে আমার কথা হচ্ছে যে যারা তোমার মতো এরকম এখন স্বপ্ন দেখতেছে যে লিবিয়াতে ইটালি যাইতে চায় বা পারবে, তাদের জন্য আসলে তোমার কি ধরনের বার্তা থাকবে? আমার তাদের একটা কথাই আমার বলার আছে। দেশে আছে, দেশে যদি আপনার ধরেন ৳500 ইনকাম করে, ওইটা দিয়েও মনে করেন 1000 গুণে ভালো থাকবে। তারা জানি লিবিয়া না যায়, আমি সবাইরই অনুরোধ করব। আপনারা এই মিডল ইস্ট আছে এই যে সৌদি, কাতার, দুবাই, এসব রাষ্ট্র কিন্তু অনেক ভালো। এসব রাষ্ট্রে গিয়ে তারা থাকুক। অরিজিনাল ভিসা নিয়ে ওই যে এগ্রিকালচার স্পন্সর ভিসা নিয়ে ইটালি যাক। কিন্তু আমি সবারই অনুরোধ করি এই পথে যেন কেউ না যায়। আর যদি কেউ ধরেন মানে বাইচা থাকতে জাহান্নাম উপভোগ করতে চায়, তাহলে সে যেন লিবিয়া যায়। আমার একটাই চাওয়া, আমার হচ্ছে হলো আমার এই যে টাকা গেছে আমার জীবনে মানে জীবনের উপর দিয়ে যা গেছে, শরীরের উপর দিয়ে গেছে, এটা আমি মাইনা নিলাম। কিন্তু আমি যে এত মাসের থেকে টাকা আনছি, এত টাকা ঋণ আছি, এরা তো আর এগুলা দেখবে না, দেখবে? এরা তো টাকা চায়। এখন আমার একটাই দাবি, আমার যদি টাকা না পাই তাহলে আমার 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 না আমার ফ্যামিলি সহ মরা ছাড়া কোনো গতি নেই। ওকে। আমার একটাই দাবি, পুলিশ প্রশাসন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার এই টাকা গেছে, আমার এই টাকা হইলে আমি বাঁচতে পারবো। আর আমার বাঁচার উপায় হচ্ছে এই টাকা। টাকা দিলে আমি এদেরকে দিয়ে আমি বাঁচতে পারবো। হয়তো এই যে আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন, সবকিছু শুনলেন, আমি আইনের মাধ্যমে যাব। যদি আমি বিচার না পাই, টাকা না পাইলে হয়তো কি পরে আপনি এরকমই হয়তো একটা ভিডিও দেখতে পারেন যে একটা ফ্যামিলি এরকমভাবে সুইসাইড করে মরে গেছে। কারণ টাকা না পেলে বাঁচার কোনো গতি নাই। আমাদের এই ভিডিওটা দেখবে অনেকে, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন। দেখলে অবশ্যই এই ব্যাপারগুলো তারা সেভাবেই ডিল করবেন যাতে এইরকম পরিবার যাতে আমাদের আর না দেখতে হয় বা এরকম ট্রাজিক ঘটনা যাতে আমাদের আর না শুনতে হয়। দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন এবং সচেতন করুন আপনার আশেপাশের এইসব তরুণ যুবকদের। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।